তো ট্রেডিশনাল মার্কেটিং আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই দুইটার পার্থক্যটা কি? প্রথমে আমরা দেখলাম কি, গুগল হচ্ছে আমেরিকান কোম্পানি, এটা একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে এই ট্রেডিশনাল আর এই কি যেন ডিজিটাল মার্কেটিংয়ের পার্থক্য। তো ট্রেডিশনাল মার্কেটিংটা কি? মনে করেন আমি যদি আগের কালের হিসাব করি, যে নিউজ পেপার, তারপর হচ্ছে টিভি, এইসবে কি করে, টিভি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বাট নিউজ পেপার, পোস্টার, তারপর হচ্ছে আপনার বিভিন্ন লিফলেট, এইগুলো হচ্ছে আর কি ট্রেডিশনাল মার্কেটিং। তো ট্রেডিশনাল মার্কেটিংয়ে হচ্ছে আমরা আর কি কাস্টমারের কাছে যে আমাদের প্রোডাক্টটা সম্পর্কে জানাইতে হয়, এবং প্রত্যেকটা কাস্টমারকে আমাদের আলাদাভাবে কনভিন্স করতে হয় অন্য অন্য আঙ্গিকে। যেমন আর কি এই কাস্টমারটা এভাবে বুঝতেছে না, তাকে অন্যভাবে বোঝাইতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আপনার আর কি এই যে ফিল্ডটা, কাস্টমারের ফিল্ডটা, এটা ব্রড হয়, অর্থাৎ অনেক প্রসারিত হয়, ঠিক আছে। আপনি একটা ডিজিটাল ওয়েতে আর কি 10,000 না, আনলিমিটেড মানুষের কাছে পৌঁছাইতে পারবেন ডিজিটাল ওয়েতে, বাট ট্রেডিশনাল ওয়েতে আপনার হায়েস্ট 10,000 মানুষের কাছে পৌঁছাইতে পারবেন, ঠিক আছে। কারণ পোস্টারিং এই সেই এইগুলো যত করবেন তত পৌঁছাবে। এখন 10,000 কেন বললাম? কারণ হচ্ছে আমাদের অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী, আমাদের নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী আমি 10,000 কাছে পৌঁছাইতে পারবো পোস্টারিং করে। কারণ আমরা ওই যে ইলেকশন করতে পারবো না যে কোটি কোটি টাকা খরচ করে মার্কেটিং করা, ঠিক আছে। তারপরে হচ্ছে টার্গেট কাস্টমার আর কি ডিজিটাল ওয়েতে আপনার আর কি, আচ্ছা আগে ট্রেডিশনাল বলে নেই। ট্রেডিশনাল ওয়েতে টার্গেট কাস্টমার আমরা ফাইন্ড আউট করতে পারি না। আমি পোস্টার টানাই রাখলাম, কিন্তু পোস্টারটা যার দরকার নাই সেও দেখতেছে, যার দরকার আছে সেও দেখতেছে, নাকি? কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে এটা কি করা যায়? টার্গেট করা যায়। যেমন আমার কাস্টমার হচ্ছে সে, এখন সে কিভাবে বুঝবো যে সে আমাদের কাস্টমার? সো এই বোঝার জন্য আমাদের কিছু কিওয়ার্ড, তারপর কিছু আর কি টার্গেট অ্যানালাইজ, এগুলো করতে হয়, ঠিক আছে। এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি ক্লাস শুরু করব তখন আপনাদের বুঝাবো এক এক করে যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে টার্গেট কাস্টমার খুঁজে পাওয়া যায়। তারপর হচ্ছে আর কি বলবো, আচ্ছা আপনারা একটু পার্থক্যটা আপনারা বাসায় যে নেটে সার্চ দিয়ে আরও কিছু পার্থক্য খুঁজে নিয়ে আসবেন। আমরা এখন গুগল সম্পর্কে হালকা পাতলা একটু আইডিয়া নিই। তো এই হচ্ছে গুগল, এটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। তো গুগল কি করে, যেমন আমি এখানে লিখলাম, কি লিখবো বলেন তো, কি লেখা যায়? কি চাচ্ছি আমি, কি চাচ্ছি বলেন, আমার মাথায় কিছু আসতেছে না, কি চাবো। আচ্ছা ওই যে ট্রেডিশনাল, ট্রেডিশনাল ভার্সেস ডিজিটাল মার্কেটিং। এই দেখেন এইখানে আমার যে রেজাল্টটা আসছে এইটাকে কি বলে, এই যে এটা হচ্ছে সার্চ টুল বক্স, ঠিক আছে। সার্চ বক্স মূলত, অর্থাৎ আমি এইখানে যেটা সার্চ করব এটা কি সার্চ টুল বক্স। আর এই যে লেখাটা লিখে সার্চ করলাম এটা কি কিওয়ার্ড, ঠিক আছে। তো কিওয়ার্ড হচ্ছে আমার, মনে করেন আমি এইখানে সার্চ করছি ট্রেডিশনাল ভার্স ডিজিটাল মার্কেটিং। তো আমার যে প্রোডাক্টের কাস্টমারগুলো এইগুলো অন্যভাবে সার্চ করতে পারে। কিভাবে সার্চ করতে পারে, এটার একটা
আর কি ডেমো এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন ডেমোটা হোয়াট ইজ ট্রেডিশনাল মার্কেটিং, তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড ডিজিটাল, একই জিনিস দেখেন, ট্রেডিশনাল ভার্স ডিজিটাল মার্কেটিং, আর ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। তার মানে এই হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে, এবং আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন আমরা দেখব কীভাবে এই কিওয়ার্ডটা অ্যানালাইজ করতে হয়। যেমন এই যে ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, এই ট্রেডিশনাল এই জিনিসটা কতজন লোক সার্চ দেয় এবং এটার সার্চিং র্যাঙ্ক কত, এটা আমরা খুঁজে বার করব, ঠিক আছে। দেন আমরা যদি আমাদের কন্টেন্টে এটা ইউজ করি তখন কি এটা আসবে না, র্যাঙ্কিং করবে না। সো এই হচ্ছে, আচ্ছা আমি ডিপে চলে যাচ্ছি, এটা হচ্ছে টুল বক্স, এই সার্চ বক্স, ঠিক আছে। আর এটা হচ্ছে সার্চ রেজাল্ট, অর্থাৎ আমি যেটা সার্চ করলাম সেটার রেজাল্ট। এখন রেজাল্ট কিভাবে দেয় গুগল, আমি গুগলের প্রাথমিক আইডিয়াটা আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। যেমন এটা হচ্ছে অল মানে কি, সব ধরনের রেজাল্ট এখানে পাবেন, অর্থাৎ আমি এটা রেখে সার্চ করছি, এটার রিলেটেড গুগল যেগুলো রেজাল্ট পাইছে সেগুলো আমাকে শো করতেছে। তো আমি কিন্তু ইমেজ আকারেও এটা পাইতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে ভিডিও আকারে পাইতে পারি, নিউজ ম্যাপ এইভাবেও পাইতে পারি। সো এই যে দেখেন গুগল আমাদের একটা ছবি সহ কি করছে, ডেসক্রিপশন দিছে। এইটা কেন এইভাবে দিছে, এটা গুগল একটা ইন্টেলিজেন্ট মেথড ইউজ করছে, যে আপনার এই ভার্সেস, অর্থাৎ এই ট্রেডিশনাল ভার্সেস ডিজিটাল মার্কেটিং, এটা আপনার বোঝার কিভাবে সহজ উপায় আছে। সহজ উপায়টা দেখেন, আপনার এই ছবিগুলো আপনি একটু ফলো করেন, দেখেন ভার্সেস মানে ছবি দেখেই আমি বুঝে ফেলতেছি, এটা সব কম্পিউটারে করতেছে, লাইক ইউটিউব এই সেই মেসেঞ্জার এই জিমেল এভাবে করে ফেলতেছে। এখানে কি করতেছে, নিউজ পেপার বই খাতা এই সেই রেডিও এইভাবে করতেছে। তাহলে কি এই জিনিসটা কি সোজা না? আর কি আমি একটা জিনিস পড়লাম, অর্থাৎ এই যে অলে দেখি, আবার যে মনে করেন এইখানে অনেক কিছু লেখা আছে, এই লেখা দেখে পড়ার থেকে আমার ওই ছবি দেখে আমি ভালো বুঝছি না। তার মানে গুগল বুঝে যে আপনার কোন কন্টেন্টটা সবচেয়ে বেশি ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, ঠিক আছে। সো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ভালো বিধায় এই রেজাল্টটা আমার কাছে শো করছে, ঠিক আছে। এখন এই কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করাটাও আমরা শিখব, যে কীভাবে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হয়। তারপরে আসেন, এখানে কোনো অ্যাড জাতীয় কিছু দেয় নাই, এগুলো সব হচ্ছে অর্গানিক রেজাল্ট। অর্গানিক রেজাল্ট মানে কি, মানে হচ্ছে আপনার এই যে রেজাল্টগুলো আসছে, ডিজিটাল মার্কেটিং, সিম্পলিসম, তারপর ডিফিট, এই রেজাল্টগুলো কি এসইওর মাধ্যমে র্যাঙ্কিং করছে। এই যে এসইওর মাধ্যমে 1 নম্বর পেজে আছে, কিন্তু এখানে কিছু কিছু অ্যাড থাকতো। আমি একটা কি লিখবো, মোবাইল প্রাইস লিখি, কি লেখা যায়, মোবাইল প্রাইস লেখেন। আচ্ছা, মোবাইল নাম দিলে কি প্রাইস দেব? মোবাইলের নাম দিলে কি নাম দেব? রেডমি নোট 8। রেডমি নোট 8। রেডমি না রিয়েলমি? রেডমি নোট 8। প্রেজেন্ট বাংলাদেশ 2020। কিন্তু এখানেও কোনো অ্যাড দেখাচ্ছে না। এইগুলো হচ্ছে রিভিউ সহ দিচ্ছে, ঠিক আছে।
কারণ রিভিউ দেখে আমরা করতে পারি, ক্রয় করতে পারি। ব্যাপার কি, কোনো অ্যাড আসে না কে? কি যেন, ল্যাপটপ প্রাইস দেখি। What the hell? গুগল নতুন সিস্টেম করলো। এখানে আগে আমরা সার্চ দিলে এডি লেখা পাইতাম, মনে আছে? দেখছেন কখনো? দেখছেন কখনো? কিন্তু এখন আসতেছে না কেন? না, এগুলো সব হচ্ছে ইসের ডিজিটাল মার্কেটিং করেই আসছে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের বুঝাই দিই। আপনারা যখন এখানে এডি লেখা থাকবে একটা আর কি চতুর্ভুজে, সেটাও কিন্তু র্যাঙ্কিং করছে। কিভাবে র্যাঙ্কিং করছে? সেটা হচ্ছে অ্যাডের মাধ্যমে। এই অ্যাডের মাধ্যমে হচ্ছে গুগলকে তারা পে করতেছে। গুগল অ্যাড দিয়ে আমরা কি করতে পারি? বিজ্ঞাপন দিতে পারি যে গুগল আমাদের এই অ্যাডটা তুমি শো করো সবার কাছে, ঠিক আছে? কিন্তু অ্যাডগুলো আবার শো করার একটা সিস্টেম থাকে। এই যে বলছিলাম যে টার্গেট কাস্টমার কিওয়ার্ড দিয়ে যে এই লেখাটা যে সার্চ দিবে সেটাই ওই অ্যাডটা দেখাবে। তাহলে কি হবে? আমাদের অ্যাডটা একটা রাইট প্লেসে গেল না, অর্থাৎ আমার সেল বৃদ্ধির জন্য আমার আর কি পরিপূর্ণ একটা বিষয় হলো না। ওই জিনিসটার কারণেই হচ্ছে গুগল আর কি রিসার্চ করতে হয়। আমরা যদি অ্যাডও দেই, অ্যাড দিলেও আমাদের আর কি ডিজিটাল মার্কেটিংটা কাজে লাগবে। আবার নর্মালি অ্যাড ছাড়াও কিন্তু আমরা র্যাঙ্কিং করতে পারি। যেমন আমরা এসইওর মাধ্যমে আমরা কি করতে পারি? র্যাঙ্কিংয়ে আসতে পারি। তো র্যাঙ্কিংয়ে আসলে এই যে স্টারটেক কম্পিউটার, এই যে আমি এসআর ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে প্রথমে। এখন আমার কি আর নিচে যে এত কিছু দেখতে হবে? প্রথমে একটা ক্লিক তো আমি এটা করবই, করবো না? তো করলে আমি তো এটার কোনো অ্যাড দেয় নাই, তারপরও আমার এটা প্রথমে আছে। তার মানে কি, এটা একটা ফ্রি অফ কস্ট আপনার মার্কেটিং হয়ে যাচ্ছে। কোম্পানিগুলো কেন এত আর কি এসইওর প্রতি ঝুঁক আছে? এসইওর মার্কেটটা কি, এটা আপনাদের জানতে হবে না? হয়েছে? চা খাবেন আপনারা? তাহলে দাও ভাই, খাবেন? তানভীর, 2টা দিও। গুগলের তো নিজস্ব এসইও আছে না, কোনটা ভালো সেটা কম না থাকে। আমরা যদি এসইওর মাধ্যমে যদি আমাদের যোগ্য বানানোর চেষ্টা করি, গুগল কিছু কিছু অ্যালগরিদম ইউজ করে। যেমন গুগলের প্রায় 200-র উপরে অ্যালগরিদম আছে, যে অ্যালগরিদমের মাধ্যমে হচ্ছে আমরা র্যাঙ্কিং করতে পারি। অ্যালগরিদমগুলো কি কি এগুলো আমরা দেখাচ্ছি। আগে একটু এটা সবগুলো শেষ করে নিই, ঠিক আছে? তো আমি যেটা বলতেছিলাম যে এটা র্যাঙ্কিং করছে কিভাবে? ফ্রি অফ কস্টে। ফ্রি অফ কস্টে এখানে চলে আসছে শুধুমাত্র এসইওর মাধ্যমে। এসইওটা কি? ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু অংশ, ঠিক আছে? চা খাইলাম। তারপরে এখানে একটা জিনিস আমরা মিসিং করে গেছি কিন্তু, দেখেন এই যে সার্চ রেজাল্টটা, এই যে লেখাটা, এই কিওয়ার্ডটা অনুযায়ী গুগল এত কোটি আর কি, কত একক দশক শতক হাজার অযুত নিযুত কোটি, 1,120 লাখের উপরে রেজাল্ট পেয়ে গেছে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডেরও কম, 1.5 সেকেন্ড, ঠিক আছে? 0.82 সেকেন্ড, 1.5 সেকেন্ড।
তো 0.1 সেকেন্ডের ভিতর সে এই রেজাল্টটা আমাদের শো করতেছে, এবং এইখানে দেখেন আর কি রেজাল্টের উপর রেজাল্ট। এটা প্রথম পেজে ওরা 10টার মতো এরকমের রেজাল্ট দেখায়। আর প্রথম পেজে কারা থাকে? প্রথম পেজে তারা থাকে যারা হচ্ছে এসইও আর কি ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে পারে অথবা কন্টেন্ট তৈরি করতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে কিছু সেটিংও আমি দেখাই নাই। এইখানে কিছু সেটিং আছে, যেমন ল্যাঙ্গুয়েজ এগুলো চেঞ্জ করতে পারবেন, তারপর সার্চ হিস্টোরি, তারপর অ্যাডভান্স সার্চ, এগুলো এইখান থেকেই পাবেন। ঠিক আছে, আর টুলে হচ্ছে আপনার কিছু আছে যে টাইম ওয়াইজ, যে কোন টাইমে পাবলিশড হয়েছে। এই মনে করেন আমার এই রিসেন্টলি যেটা পাবলিশ হয়েছে সেটা দেখতে চাই, এভাবে আমি টাইম ওয়াইজ পাবো। তারপর হচ্ছে আপনার কী রে কোয়ালিটি কই, ও সরি কোয়ালিটি শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে। এই যে সাইজ হচ্ছে ইমেজের ক্ষেত্রে আর একটা টুল। ঠিক আছে, ইমেজের ক্ষেত্রে আমরা লার্জ নিতে পারি, তারপর আইকন নিতে পারি, তারপর কালার নিতে পারি, টাইপ নিতে পারি। তো এইভাবে আমরা এই সেটিংগুলো ইউজ করে আমাদের পারফেক্ট আর কি যে রেজাল্টটা চাই সেটা আমরা খুঁজে বার করতে পারি নাকি। এই দেখেন, এই যে একটা অ্যাড, ঠিক আছে, এটা কি করছে, অ্যাডের মাধ্যমে আনছে। সো এটা কি একটা পেইড রেজাল্ট। গুগল অ্যাডটাকে প্রথমে রাখে, তারপর হচ্ছে সব অর্গানিক রাখে। অর্গানিক মানে কি, অটোমেটিক, যেগুলো অ্যাড ছাড়া। ঠিক আছে, ওই যদি একাধিক মানুষ যদি অ্যাড দেয় তাহলে হ্যাঁ এখানে 3-4টা অ্যাড এসে যাবে, 3-4টা এভাবে অ্যাড রেজাল্ট শো করবে। আচ্ছা এখন বলেন আরেকটা জিনিস দেখি আমরা, যে এই গুগল কিভাবে বুঝে যে আমার কন্টেন্টে এসইও ফ্রেন্ডলি আছে। আমার যে কন্টেন্টটা লিখলাম, মনে করেন আমি কই কোথায় আছে, যদিও আমাদের ওয়েবসাইট এখনো ডেভেলপ করতেছে। তো দেখেন এই যে আমাদের এই ওয়েবসাইটটা কিভাবে বুঝবে যে এটা একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট। তো এক্ষেত্রে গুগল একটা কাজ করে, গুগল বুট নামে একটা রোবট এটা ইউজ করে, গুগল বুট অথবা স্পাইডার। তো এই গুগল বুট বা স্পাইডারের কাজটা কি? গুগল বুট বা স্পাইডার হচ্ছে আপনার আর কি, এই জিনিসগুলো কি নোট করতেছেন? নোট করে রাখেন, কিন্তু এগুলো কিন্তু আর কি আপনাদের জন্য ভবিষ্যতে ইম্পর্টেন্ট। ও রেকর্ডিং তো হচ্ছে, সমস্যা নেই, আচ্ছা থাক। আচ্ছা, গুগল বুটটার কাজটা কিভাবে করে? গুগল বুট হচ্ছে আমাদের যে কন্টেন্টগুলো আছে এইগুলো পর্যালোচনা করে। কিভাবে করে? এটা পুরা ইন্টারনেট জগতে ঘুরতে থাকে সারাদিন, 24 ঘন্টা এটা ঘুরে। তো ঘোরার ক্ষেত্রে
কখন কোন ওয়েবসাইট পাবলিশ হচ্ছে সে এটা ফলো করে, এবং ফলো করে তানবির নাই হুম। তো আমি যেটা বলতেছিলাম, দেখেন এই স্পাইডারটা হচ্ছে প্রত্যেকটা কন্টেন্টকে আর কি ফলো করে। আমরা যে ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আপলোড দেই, এই কন্টেন্টগুলোর কোথায় কি লেখা আছে, তারপর এটার অ্যানালাইসিসটা কি হচ্ছে, যেমন এখানে ভিজিটর আসলে কি থাকতেছে না চলে যাচ্ছে, তারপর এই পেজের থেকে কি অন্য পেজে যাচ্ছে কি না। তো এইসব কিছু কিছু ওই যে অ্যালগরিদম যেটা বলছিলাম 200 প্লাস, এই জিনিসগুলো অ্যানালাইজ করে। সো এই অ্যানালাইসিসের মাধ্যমে এটা র্যাঙ্কিংয়ের স্টোরেজ করে, ঠিক আছে। তো গুগলের এই প্রসেসটা, এটা তো রোবট নিল ডাটাটা কিভাবে রাখে, অর্থাৎ ডাটাটা কোথায় রাখে। তো ডাটাটা রাখে হচ্ছে একটা, মনে করেন লাইব্রেরি। গুগল যে আমরা যে সার্চটা দিলাম, এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে একটা লাইব্রেরির মতো কাজ করে। লাইব্রেরি ম্যানরে আমরা যদি বলি যে আমার একটা বই দরকার, সে কিন্তু সেই বইটা কোথায় আছে বলে দিতে পারবে, ঠিক আছে। কিন্তু বইয়ের ভিতর কি আছে এটা কি জানে সে? গুগলের কাজটাই সেম, যে সে আমি চাচ্ছি যে একটা বুক কভার, সো এই গুগল দেখে যে এই বুক কভার কোন কোন সাইডের লিঙ্কে আছে, কোন কোন সাইডের লিঙ্কে এই বুক কভার নামে কিওয়ার্ড আছে। তো ওই সাইটগুলোকে এইখানে আর কি এই ন্যানো সেকেন্ডের ভিতর তারা শো করায়। তাহলে বুঝতে পারছেন? এখানে লেখা আছে 6,645 কোটি রেজাল্ট। হুম। এই রেজাল্ট নিয়ে সময় কি বুঝেছি? আচ্ছা, রেজাল্ট দিয়ে বোঝাইছে এই যে দেখেন এই একটা ওয়েবসাইটের ওয়েব মাস্টার দেখছেন, ওয়েব মাস্টার, তারপর হচ্ছে এখানে ক্রায়োলিং, ঠিক আছে, ডেভেলপার গুগল.com, তারপর এসইও বেসিস, তারপর গুগল ব্লগ স্পট। এইগুলো হচ্ছে এক একটা আপনার কি ওয়েবসাইট মানে কি এক একটা রেজাল্ট। অর্থাৎ তুমি গুগল বুট জানতে যাচ্ছ, এই গুগল বুট বিষয়ে এই সকল ওয়েবসাইট একটা না একটা কন্টেন্ট তৈরি করছে, ঠিক আছে। এখন যে কন্টেন্টটা বললাম, যে কন্টেন্টটা সবচেয়ে র্যাঙ্কিং করছে, অর্থাৎ যেটা সবচেয়ে আকর্ষণীয় মানুষের কাছে, অর্থাৎ টার্গেট পিপলের কাছে, সেই কন্টেন্টটাই উপরে থাকবে। যেমন হয়তো এই ওয়েবসাইটে ঢুকে মানুষ 5-10 মিনিট রিড করতেছে, তারপর নিচে এসে পুরো বিষয়গুলো বুঝতে পারতেছে, তার মানে কি এটা একটা কোয়ালিটিফুল কন্টেন্টটা। সো এই কন্টেন্টটা যেহেতু কোয়ালিটিফুল কন্টেন্ট, সো গুগল চিন্তা করতেছে এখানে যেহেতু মানুষ এত টাইম ওয়েস্ট করতেছে, এতভাবে পড়তেছে, তার মানে এটা আমরা উপরে রাখি মানুষের জনগণের স্বার্থের জন্য, ঠিক আছে। সেক্ষেত্রে গুগল তার সার্ভিসটা কি ভালোভাবে প্রোভাইড করতে পারতেছে। এখন যদি আর কি এমন হয়তো যে একটা লো কোয়ালিটির কন্টেন্ট উপরে আছে, গুগলে কেউ ইউজ করতো? গুগল কেউ ইউজ করতো না। সো এই কারণেই হচ্ছে আমাদের গুগলের এই প্রসেস, ঠিক আছে। গুড মর্নিং। ওয়াশরুমে
আচ্ছা, এখন মনে করেন আমরা কেন গুগল ইউজ করব, কোশ্চেন আসতে পারে না? এত কিছু জানলাম গুগল সম্পর্কে, আমাদের অন্যান্য যে সার্চ ইঞ্জিন এগুলো কেন এই গুগলের মতো করে না, অথবা গুগলের মতো র্যাঙ্কিংয়ে আসে না? আমরা কেন অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে সার্চ দেই না? এটা কোশ্চেন হইতে পারে না? তো এটা জানার জন্য আমরা একটা রেজাল্ট দেখি। আমি গুগল বাস আদার সার্চ ইঞ্জিন সার্চ দিলাম। এই দেখেন এখানে একটা রেজাল্ট আছে, ঠিক আছে? মেক টাস্ক ইজিয়ার। যাই হোক, এই দেখেন এখানে একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এই রেজাল্টগুলো কি এমনি এমনি তৈরি করছে? এইগুলো অবশ্যই অ্যানালাইটিকের মাধ্যমেই তৈরি করা, ঠিক আছে? আমি এইখানে 80% দেখতেছি, আমি অন্য আরেকটায় যে দেখি, এই আরেকটা ডেমোগ্রাফিক যেটা বলে আর কি, গ্রাফিক, ঠিক আছে? তো এইখানেও ওই রকমের, এটা কি পেড, সরি এটা হচ্ছে মার্কেটিং কীভাবে করতেছে, এটা হচ্ছে 0 স্ট্রিক সার্চ পেড ক্লিক, না এটা ওইভাবে কিছু পাইলাম না। এই যে সার্চ করে বার করতেছি, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। আপনাদের এই জিনিসটাও কিন্তু আপনাদের একটা নলেজে নিতে হবে, যে আমরা সার্চ করে আমাদের যে কোনো প্রবলেমগুলো আমরা খুঁজে বার করতে পারবো, ঠিক আছে? এবং এটা আমরা অবশ্যই দেখে শুনে তারপর হচ্ছে রেজাল্টটা নিব। আচ্ছা, আমার মনে হয় এটাই আপাতত দেখি, যেহেতু এটা প্রথমে পাইছি, গুগল এটা র্যাঙ্কিংয়ে রাখছে, এটাই আমরা দেখি। তো গুগল 80% পিপল এটা ইউজ করতেছে, ঠিক আছে? এখানে এই যে কত পার্সেন্ট হোয়াট আর পিপল ইউজিং, অর্থাৎ কত পার্সেন্ট পিপল এখানে ইউজ করতেছে। এখানে গুগল 80%, তারপর হচ্ছে বিন্দু, ওই যে বলছিলাম চায়না, এই যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অনলি, দেখছেন? হ্যাপেন বাই ফ্যাক্ট দ্যাট গুগল ইজ ব্লকড ইন চায়না, অর্থাৎ গুগল কিন্তু চায়নাতে নাই, চায়নায় কোনো গুগল ইউজ করতে পারে না। গুগল চায়নারে ব্লক করছে, এই যে ব্লকড ইন চায়না, ও না সরি, চায়না গুগলকে ব্লক করছে, চায়না গুগলকে কি পারমিশন দেয় নাই ওইখানে অন্য কোনো ব্রাউজার অথবা আর কি সার্চ ইঞ্জিন চলে না, ঠিক আছে? সো দেখেন চায়নাতে হচ্ছে 11% টোটাল পপুলেশন, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে তার ভিতর 80% মানুষ কি গুগল ইউজ করে, তার আর কি গুগল অ্যালগরিদম ইউজ করে যাতে তার ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কিংয়ে থাকে, ঠিক আছে? আর 11% মানুষ যারা চায়নায় বসবাস করে অনলি, তারা হচ্ছে বিন্দু ইউজ করে, ঠিক আছে? তারপর হচ্ছে বিং, ইয়াহু, ওয়েন্ডেক্স, তারপরে আক্স, এইগুলো হচ্ছে এই দেখেন 5%, 3% গণনার বাইরে, ঠিক আছে? গণনার বাইরে ধরা যায় গুগলের সাথে তুলনা করলে। তাইলে বুঝেন যে গুগলে যদি এত মানুষ রেগুলার গুগলে যদি কাজ করে, গুগলের আর কি ক্রাউডনেসটা কত, তাইলে আমরা কেন অন্য ব্রাউজার ইউজ করব? অন্য ব্রাউজারও কিন্তু সেম কাজই করে, অন্য ব্রাউজারই আমি মনে করেন এখানে একটা সার্চ দিলাম, রেজাল্ট তো সেম দিবে,
রেজাল্ট তো আর কম দিবে না, বাট এখানে মেইন কথা হচ্ছে আমরা যখন অ্যানালাইজ করি অথবা একটা কন্টেন্ট তৈরি করি, এটা গুগলের উপর নির্ভর করে করি। গুগল যে 200+ অ্যালগোরিদম ব্যবহার করে, অর্থাৎ 200+ যে অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে আমাদের আর কি ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আনে, এই কারণে আমরা গুগলের আর কি স্টেপ ফলো করি। সো আমরা কিন্তু বিং অথবা ইয়াহু এগুলোর অ্যালগোরিদম ফলো করি না। সো এই কারণেই হচ্ছে গুগল ইউজ করব আমরা, ঠিক আছে? বুঝা গেছে? তারপরে আছে আচ্ছা, আমরা কিছু কমন ওয়ার্ড সম্পর্কে জানবো, যেমন ওয়েব পেজটা কি, ঠিক আছে? গুগল সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? না। বুঝতে পারছেন? এবং ভবিষ্যতে আমরা আর কি আরও কিছু গুগলের ওই যে বললাম না, কিছু টুল বক্স নিয়ে আমরা কাজ করব, তখন আরও বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, নিচে আরেকটু আমি বুঝাই দিই। নিচে এখানে জাস্ট দেখেন, এটাও কিন্তু কিওয়ার্ড দিয়েই রেজাল্ট বলে দিছে, ঠিক আছে? আমি এখানে সার্চ দিচ্ছি কি গুগল বা আদার সার্চ ইঞ্জিন, ঠিক আছে? কিন্তু এখানে অন্যান্য এই যে কিওয়ার্ড দিয়ে আমি এখানে ক্লিক করলেই চলে যেতে পারি ডাইরেক্ট। এগুলো গুগলের আর এগুলো হচ্ছে কি পেজ। আমি এখান থেকে 1 নম্বর পেজে আসি, আমি চাইলে পেজ পাল্টাইতে পারি, শেষ। আচ্ছা, সার্চের আরও একটা বিষয় আছে, যেমন এখানে কি ভয়েস সার্চ দিতে পারি। এগুলো তো আপনারা মনে হয় ঘাটাঘাটি করলে বুঝবেন নাকি? তাহলে এগুলো আর থাক। এখন আসেন আমাদের কমন ওয়ার্ডসগুলো আমরা বুঝতে হবে। যেমন আমি কাজ করতেছি, বাট আমি জানি না ব্যাক লিঙ্কটা কি, আমি জানি না ফ্রন্ট অফ পেজ অপটিমাইজেশন কি, অন পেজ অপটিমাইজেশন কি, ওয়েব পেজটা কি, ওয়েব লিঙ্কটা কি, ঠিক আছে? তো ওয়েব যে পেজ, যে কোনো পেজটাই হচ্ছে ওয়েব পেজ, অর্থাৎ ইন্টারনেট জগতে যে পেজগুলো দেখেন সবই হচ্ছে কি ওয়েব পেজ, এটা ওয়েবের মাধ্যমে আসছে। সো যে কোনো পেজই হচ্ছে ওয়েব পেজ। এখন ওয়েব পেজের একটা হোম পেজ থাকে, হোম পেজটা কোনটা? এই যে প্রথম যে লিঙ্কটা সার্চ দিলেই যে রেজাল্টটা আসবে, অর্থাৎ ফ্রেশ একটা লিঙ্ক না, এটা কি আমাদের ডোমেন হোস্টিং তো বুঝেন নাকি? তো এই ডোমেন লেখা সার্চ দিলে কি আসছে? আমাদের একটা হোম পেজ আসছে। হোম পেজ মানে কি, এই পেজটার ভিতর আমার টোটাল আর কি বলবো এটাকে, টোটাল একটা পাওয়া যাবে, ইনফরমেশন পাওয়া যাবে টোটাল, যে আমাদের এখানে কি কি আছে, কি কি সার্ভিস আছে, কোথায় আর কি গেলে, কোন পেজে গেলে কিভাবে আমরা বিষয়গুলো জানতে পারবো, এগুলো সম্পর্কে কি জানতে পারবো। তার মানে এটা আমাদের হোম পেজ আমরা করে রাখছি। তো হোম পেজের পর হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজ হচ্ছে, আমি মনে করেন এখানে ওয়েব ডিজাইন করতে যাচ্ছি, ঠিক আছে? তো ওয়েব ডিজাইনে যাওয়ার পর আমার ওই ল্যান্ডিং পেজ একটা ওপেন হয়েছে। তার মানে কি, আমি এইখানে টোটালটা বিষয়বস্তু পড়ে আমি ওয়েব ডিজাইন সম্পর্কে অবগত হইতে পারতেছি নাকি? এবং আমি যদি চাই এখান থেকেই আমি অ্যাপ্লাই করতে পারতেছি, আমি এখান থেকে চাইলেই আমরা একটা সমাধান পাচ্ছি। তার মানে কি, এটা একটা ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজ। এবার আসেন ইউআরএল কি আর লিঙ্ক কি। ইউআরএল আর লিঙ্ক সেম কথা, ইউআরএল আর লিঙ্ক সেম কথা। তারপর হচ্ছে ব্যাক লিঙ্কটা কি? ব্যাক লিঙ্কটা আমরা ইউজ করছি না, আমরা ইউজ করি নাই। আচ্ছা, ইউআরএল আর লিঙ্কের ভিতর, আচ্ছা এই দেখেন এটা কি, এটা হচ্ছে ইউআরএল, ওয়েবসাইটের
মেইন অ্যাড্রেসটা, ঠিক আছে, মেইন অ্যাড্রেস না, যে কোনো অ্যাড্রেসটাই হচ্ছে ইউআরএল। আর আমি যদি এটার ভিতর যাই, মানে কি, এটা একটা লিঙ্ক করা, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনে আমি এই পেজ থেকে চলে যেতে পারবো, এটা কি লিঙ্ক করা, ঠিক আছে। এখন হচ্ছে আপনার ব্যাক লিঙ্ক। ব্যাক লিঙ্ক আমাদের করা ওইভাবে নাই। মনে করেন আমি এখানে উদাহরণ সাপোজ দিয়ে বুঝাই, যে আমি এখানে একটা কন্টেন্ট লিখছি, কন্টেন্টে লেখা আছে যে আপনার সরকারি একটা ইনফরমেশন দিছি, যে সরকারি এইভাবে ফ্রিল্যান্সিং করতে হইলে আপনার এই সাইটটা সরকার এভাবে উন্মুক্ত করছে, ঠিক আছে। যেমন মনে করেন যে সরকার আমাদের একটা দিবে, আইডি কার্ড দিবে, এটা শুনছেন, ফ্রিল্যান্সারদের যে করবে, তো না আর কি জব হোল্ডারদের মতো আর কি আমাদেরও একটা প্রায়োরিটি থাকবে, যে আমরাও একটা কিছু, ওই যে বিয়ে শাদীর ক্ষেত্রে ওটা ইউজ করতে পারবেন, ঠিক আছে, যে আমরাও কোনো কাজে লিপ্ত আছি। কারণ এখন আমি ফ্রিল্যান্সিং করি, আমার কোনো ভ্যালু নাই, সবাই ভাবে ফ্রিল্যান্সিং করো, এই সেই কি করো, কোনো জব করতেছো না, বাট সরকার এটা একটা ভ্যালু দিবে, কে, তো আমি করলাম কি, এই যে সরকারি যে তথ্যটা, এটা আমরা আমাদের আর কি এখানে লিখতে লিখতে একটা লিঙ্ক করে দিলাম, যে আপনি বিস্তারিত জানতে গেলে অথবা সরকারি এই লিঙ্কে আপনি দেখতে পারবেন এইটার টোটাল বিষয়টা। তখন কি হবে, এটা আউট ব্যাক লিঙ্ক, অর্থাৎ আমার এখান থেকে আউট লিঙ্ক হবে, বাউন্ড হবে, বাউন্ড মানে কি, আমার এখান থেকে সে ক্লিক করে অন্য আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, ঠিক আছে, আউটবাউন্ড হবে। এখন দেখেন, সেই সরকারি সাইট যদি আমারে কোনো লিঙ্ক করতো, যে এই একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান আমাদের হয়ে কাজ করতেছে, সরকারি একটা সাইট, তার জন্য কি হইতো, এটাও আউটবাউন্ড হতো, অর্থাৎ সে আমাকে লিঙ্ক করে আমাদের পেজটা দেখাচ্ছে। কিন্তু আমাদের জন্য কি হইতো, এটা ইনবাউন্ড, অর্থাৎ ওই যে রেফারেন্সটা করছে, রেফারেন্স করার কারণে এটা এখানে আসছে। তো এই ব্যাকলিঙ্ক আর কি কেন আমরা ইউজ করব, আর কি কেন অন্য মানুষের কাছে আমরা পাঠাবো, হতে পারে না। তো ব্যাকলিঙ্ক আমরা ইউজ করি যখন মনে করেন আর কি আমার পেজে 4 লাখ 5 লাখ কি আছে, মেম্বার আছে, ঠিক আছে। তো আমার পেজে যখন 4-5 লাখ মেম্বার আছে, আমি যদি আমার মেম্বারদের একটা প্রমোশন করাইতে চাই, যে আমি সরকারি ওই পেজটা মনে করেন আমাদের ব্যাকলিঙ্ক ইউজ করছে, যেখানে আছে মাত্র 10 জন। ঠান্ডা লাগে কেন ভাই? তো সেখানে আছে মাত্র 10 জন। সো ব্যাকলিঙ্ক করার মাধ্যমে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে, তারা কি আমাদের এই লিঙ্কগুলো পাবে, বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের যে ক্লায়েন্টটা আছে, এটা নেওয়ার জন্যই আমরা ওই ব্যাকলিঙ্কগুলো করি, ঠিক আছে। বুঝেন নাই? কেমনে বুঝাই? মনে করেন আমার এখানে বেশি লোক আছে, ঠিক আছে, আমার এখানে কম লোক আছে, তো আমরা ব্যাকলিঙ্ক করি, মনে করেন এইটা ব্যাকলিঙ্ক করে দিল, যে ব্যাকলিঙ্ক করছে যে গুগল। তো গুগল কি করে, অনেক মানুষ গুগল সার্চ দেয় না, তো গুগল সার্চ দিলে কি হবে, এখানে আসবে না, আসবে, লিঙ্ক করা আছে। তো লিঙ্ক করার আছে, এইখানে আমার গুগল লেখা আছে, এইখানেও গুগল লেখা আছে। গুগল তো আর কি এক্সাম্পল দিচ্ছি, গুগল কখনো ওইভাবে পাওয়া যাবে না ব্যাকলিঙ্কে, তাহলে অনেক রেজাল্ট আসবে। মনে করেন আর কি এইখানে অনেক মানুষ আছে, আমি লিঙ্ক করে দিলাম এইটাই, তো আমার এসইওর কারণে মনে করেন যে এই যে এই পেজটা যারা সার্চ দিত, তারা কি আমার এটা পাবে না? তো
তখন মনে করেন এখানে 4 লাখ মেম্বার ছিল, তারা সার্চ দিচ্ছে, তো সার্চ দিলে কি হচ্ছে, আমার পেজও আসতেছে, তাহলে কি হচ্ছে, আমাদের কি ডেভেলপ হচ্ছে না? এবার বুঝছেন? বুঝছেন? বুঝাইতে সক্ষম? তাহলে বুঝাইতে সক্ষম? আচ্ছা, তারপর ব্যাকলিঙ্ক কি করা যায় বলেন তো? ব্যাকলিঙ্ক কেনা যায়, ব্যাকলিঙ্ক করা যায়। আচ্ছা, এরপরে আমরা কি করব, কন্টেন্ট। কন্টেন্ট সম্পর্কে আইডিয়া নেই যে কন্টেন্ট কি কি হইতে পারে। অডিও, ভিডিও, তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে কি আর কি কন্টেন্ট, কি যে কোনো কিছুই কন্টেন্ট। আমার এইখানে পেজে যা দেখতেছি এটাই একটা কন্টেন্ট। বুঝি নাই। কন্টেন্ট মানে হচ্ছে কোনো একটা ইনফরমেশন, এক সোজা কথায় আর কি তথ্য। অর্থাৎ কন্টেন্ট মনে করেন যে কোনটা বিষয়বস্তু আর ইনফরমেশন কি আলাদা? বিষয়বস্তু হচ্ছে একটা বিষয়, একটা বস্তু, সেটাকে নিয়ে কন্টেন্ট বলা হয়। আর কন্টেন্ট রাইটিং মিন্স ওই বিষয়বস্তু নিয়ে লেখালেখি করা, ওই বিষয়টা নিয়ে কিছু লেখা। আর কন্টেন্ট মেকিং একটা আলাদা জিনিস, আর কন্টেন্টের শব্দের অর্থ একটা আলাদা জিনিস। আচ্ছা, মূল কথা আমার বলেন, আমি মনে করেন একটা কিছু সম্পর্কে লিখতে যাচ্ছি অথবা একটা কিছু সম্পর্কে দেখাইতে যাচ্ছি, যেটা দেখলে আপনারা কি করবেন, বুঝবেন যে এটা একটা কিছু। যেমন ওয়েব পেজের যে কোনো একটা পেজে ঢুকাই, আপনারা কি বলবেন, এটা দিয়ে গুগল সার্চ দেওয়া যায়, ঠিক আছে, এটা একটা কন্টেন্ট। আপনি একটা ভিডিও অথবা ইমেজ ওপেন করেন, ইমেজটাও একটা কন্টেন্ট। তার মানে কি, আমি একটা বুঝতে পারতেছি এটা একটা ইমেজ অথবা এটা একটা ওয়েব পেজ অথবা এটা একটা ভিডিও, একটা কিছু আমি ওইখান থেকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারতেছি। বুঝতে পারছেন? এটাই হচ্ছে কন্টেন্ট। ওকে, তো কন্টেন্ট আর কি কিভাবে আমরা তৈরি করব? কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের আর কি নেক্সট প্র্যাকটিক্যাল আমরা তৈরি করব। তো আমাদের দেখেন যে ভিজিটর বা ট্রাফিকটা কি। আমরা ট্রাফিক শুনছি, নাম শুনছি, ট্রাফিক পুলিশ না, ট্রাফিক। আমরা ট্রাফিক যেটা, এটা হচ্ছে মানুষকে বোঝাই, অর্থাৎ কতজন ভিজিটর আছে, যে আমার এই ওয়েবসাইটে কত ট্রাফিক জমা হয়। আমরা যখন আর কি ফেসবুক মার্কেটিং শিখব, ফেসবুক মার্কেটিংয়ের বুস্টিংয়ে আমরা এই জিনিসগুলো দেখব যে কিভাবে ট্রাফিক তৈরি করতে হয়, ঠিক আছে। আপনাদের কিন্তু এই ফেসবুক মার্কেটিংয়ের বুস্টিংয়ের একটা পার্ট আছে, সেটা হচ্ছে এই এসইওর পার্ট শেষ করার পরে হচ্ছে আমরা ওইটা ধরব, ঠিক আছে। তারপর কনভার্সন রেট। কনভার্সন রেটটা কি, এই যে মানুষগুলো আসতেছে, তো এই মানুষগুলো আমার এই পেজ থেকে অন্য পেজে কি যাচ্ছে, নাকি এখানে কতক্ষণ বসে আছে, তারপরে এখান থেকেই কি বার হয়ে যাচ্ছে, এখান থেকেই কাটে দিচ্ছে, নাকি এইখান থেকে নিচে রোলিং করে এইভাবে আসতেছে, এসে এই কন্টেন্টগুলো পড়তেছে, এদের ভিতর ঢুকতেছে, এরকমের কি হচ্ছে। তো এই সবগুলো অ্যানালাইজ করে একটা রেজাল্ট তৈরি হয়, যেটা হচ্ছে কনভার্সন রেট, ঠিক আছে। হ্যাঁ, গুগল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা গুগল অ্যানালাইসিস সেট করাও দেখব। পার্সেন্টেজ না, কে পার্সেন্টেজ বুঝতে পারবো, মেইন রেজাল্ট কে আসছে এটাও বোঝা যায়, এটার সিস্টেম আছে, ঠিক আছে। তারপর কিওয়ার্ড। কিওয়ার্ড তো বুঝাইলাম যে যেটা লেখা সার্চ দিবেন এটা হচ্ছে কিওয়ার্ড। মেটা ইনফরমেশন আর কি, আপনাদের কিন্তু এই ওয়ার্ডগুলো জানা থাকতে হবে, এই কারণেই আমি বলতেছি, ঠিক আছে।
আমি ভবিষ্যতে দেখা গেল আমি বললাম এখন মেটা ইনফরমেশন অ্যাড করতে হবে, আপনারা বুঝলেন না মেটা ইনফরমেশনটা কি, ঠিক আছে? তাইলে কিন্তু হবে না। তো মেটা ইনফরমেশনটা হচ্ছে আপনার, আমরা যখন একটা আর কি ছবি তুলি, ছবির ভিতরে কি গোপন কিছু তথ্য থাকে, ঠিক আছে? ছবি তো গোপন কিছু তথ্য, যেমন এই ছবিটা কোন ক্যামেরা দিয়ে তোলা, কখন তোলা, ডেট কখন, তারপর হচ্ছে কত মেগাপিক্সেল, কত আইএসও, এইগুলো দেখছেন। অ্যাবাউট এ মোর ইনফরমেশনের যে ফোনে দেখা যায় যে কবে তোলা হয়েছে। তো এই যে যে ইনফরমেশনটা, এটা কি মেটা ইনফরমেশন। যে কোনো কিছুরই আমরা মেটা ইনফরমেশন ইউজ করতে পারি। যেমন দেখেন এই যে প্রপার্টিসে, যে এখানে দেখেন ডিটেলস, আমার মেটা ইনফরমেশন কিছুই নাই। So, এই মেটা ইনফরমেশন দিয়েও আমরা র্যাঙ্কিংয়ে আসতে পারি। বুঝতে পারছেন কিভাবে আসতে পারি? আমরা প্র্যাকটিক্যালি দেখব। যেমন এইটা দেখেন, এখানে কিছু মেটা ইনফরমেশন আছে, ইমেজ আইডি আছে, এটা সাইজ এইগুলো দেওয়া আছে। ওকে, আচ্ছা, এগুলোতে কিসের র্যাঙ্কিং আসে? বুঝি না। মানে এই যে ম্যাপিং ফাংশনগুলো দিয়া হুম। জায়গায় র্যাঙ্কিং আসে মানে এটা বললাম ওই যে গুগল বুট, ওই বুটটা কাজ করে কি, ওই বুটটা তো আর দেখতেছে না যে ইমেজে কি আছে। মনে করেন আচ্ছা, আরিয়ান ভাইয়ের ছবিটাই দেখি, এই ইমেজটা কি আছে, এটা কি রোবট দেখতে পারবে? না। এই রোবটটা কি করে, এই মেটা ইনফরমেশনটা পড়ে। অর্থাৎ এই মেটা ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আমরা যদি মেটা ইনফরমেশনে টাইটেল দিতাম, তারপর হচ্ছে সাবজেক্ট দিতাম, আরও কিছু ডেসক্রিপশন দিতাম, তাইলে কি এটা আসতো না? আমি মনে করেন সার্চ দিলাম যে কি সার্চ দিব, আরিয়ান ভাই, আমি আরিয়ান ভাই সার্চ দিলাম, মেটা ইনফরমেশনে আরিয়ান ভাইয়ের নামে আমরা এসইও করা ছিল, যে আরিয়ান ভাইয়ের হ্যাশট্যাগ এই সেই এইগুলো দিয়ে এসইও করা, সাথে সাথে কি রেজাল্টে পাবো না? হ্যাঁ পাবো। এটাই হচ্ছে মেটা ইনফরমেশন, আর কিছুই না, ঠিক আছে? তারপর হচ্ছে টাইপ অফ এসইও, আমরা কয় টাইপের এসইও করতে পারি। পানি নাই অফিসে? আচ্ছা, আমরা মূলত 3 ধরনের এসইও করতে পারি। সব কি মাথায় যাইতেছে নাকি আকাশ দিয়ে উঠতেছে ভাই? ঠিক আছে। বলেন তো আমার আর কি ব্যাকলিংকটা কি? একই, ওই যে একটা জায়গা থেকে লিংক করে দেয়া আর একটা জায়গাতে ভিজিট করা, মানে একটা জায়গাতে ঢুকলাম, ওখানে লিংক করে দিলাম যাতে কোনো একটা জায়গায় ঢুকতে পারি। লাভ কি এটাই? লাভ হইলো যে লিংক করে দেওয়ার কারণে যে যেখানে যেতেছি ওদের সার্চ রেজাল্ট আমাদের আসতেছে। আস্তে জিনিসটা ওনাদের জন্য ভালো। না বুঝলে আমাদের সাথে সাথে কোশ্চেন করবেন, অথবা সাথে সাথে নাম সমস্যা নাই, পরে মনে আসলে সেটাও করতে পারেন, ঠিক আছে? না বুঝে চুপ করে বসে থাকবেন না যে কোশ্চেন করলে কি ভাববে, এরকমের কিছু না। যত কোশ্চেন করবেন তত আরো ভালো। ওকে, তারপর হচ্ছে আমরা এসইওর টাইপ দেখতেছিলাম যে এসইওর কয় টাইপের হয়। এসইও মূলত 3 টাইপের। প্রথমটা হচ্ছে হোয়াইট এসইও, তারপর এসইও। এসইও। এসইওর মিনিংটা কি বলেন তো? ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত 3 ধরনের হয়। 3 ধরনের কি কি হয় বলেন তো? একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে গ্রে, আর একটা হচ্ছে কি ব্ল্যাক। হোয়াইট, গ্রিন, ব্ল্যাক। হোয়াইট, গ্রে। গ্রে গ্রে মানে কি, এই যে মেটে কালার যেটা, দুশো। এই কালারটা, এই যে এই কালারটা আচ্ছা। গ্রে। গ্রে কালার বুঝেন না কি, হোয়াইটের পরেরটা। তো স্যার গুগল বুট কি বুঝি? আপনি লাস্টে এসে গুগল বুট বুঝবেন এখন? গুগল বুটের সময় ছিল না। আপনি ভিডিও দেখবেন অথবা ক্লাস শেষ। গুগল বুটের ক্লাস পাইনি।
কি? গুগল গুগল বুট আমার আগে বোঝানো শেষ। হ্যাঁ তারা হচ্ছে হুম তাহলে ঠিক আছে। বুঝছেন না গুগল বুট বুঝছি। কোন তো কি? মানে এক ধরনের রোবট বা গুগল স্পাইডারম্যান বলা যায়, এটা কি আমাদের কন্টেন্ট গুলো আছে, সাইট গুলো আছে, এগুলো ভিজিট করে দেখে এটা কতটা মানসম্মত, ওটা বুঝে আমাদেরকে গুগল সার্চ দিলে উপর দিয়ে ওঠানোর চেষ্টা করে। বুঝছেন? হ্যাঁ না বুঝলে ক্লাস শেষে আবার বুঝেন, সমস্যা নেই। আচ্ছা, হোয়াইট এসইওটা কিভাবে কাজ করে? এসইও মূলত আর কি বিভিন্নভাবে করা যায়। আমরা র্যাঙ্কিংয়ে আসতে পারি, মনে করেন আমাদের একটা কন্টেন্ট, যে কন্টেন্টে আমাদের যে টপিকস নিয়ে লিখতেছি সেটার উপর আমার গুরুত্ব নাই, আমরা কি করলাম, এসইওর কিছু কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্কিংয়ে আসতে পারি না? এই দেখেন, আমি এখান দিয়ে দেখাই। মনে করেন আমি কি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এখন এই যে কন্টেন্টটা, এই যে ওয়েবসাইটটা, এটা র্যাঙ্কিংয়ে আসছে ঠিকই, কিন্তু এটা ঢুকলে কোনো পাচ্ছে না আর কি, কোনো কম্পিউটার পাচ্ছে না, অথবা কোনো রাইট একটা না, রাইট কোনো কি ওয়েবসাইট না, এটা একটা এই র্যাঙ্কিংয়ে আসার জন্য শুধুমাত্র এই এসইওটা করে নিয়ে আসছে। কোনো একটা সিজনাল খেলা চলতেছে, খেলার উপর ডিপেন্ড করে দেখা গেল যে এই র্যাঙ্কিংয়ে করে নিয়ে চলে আসছে। তো লাস্টে কি হচ্ছে, মানুষ এটা ঢুকতেছে ঠিকই, কিন্তু বেশিক্ষণ স্টে করতেছে না। আমি মনে করেন এটা ঢুকলাম, ঢুকে দেখতেছি কোনো প্রাইজ নাই, খালি কয়টা ছবি দেওয়া, অথবা কি করা কি বলবো, কিছু তথ্য লেখা যেটা আমার দরকার নেই, বাট এটা কিন্তু এসইও করা। এসইও করা মানে কিওয়ার্ড সম্পূর্ণ করা। না না, এসইও করবে তো আমরা, এসইও যারা করে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা করে তারা করে। এখন ডিজিটাল মার্কেটিং কারা করে? আমার একটা ওয়েবসাইট আছে, অথবা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, আমি কেন এসইও করব, এটা হইতে পারে না, আমার কোশ্চেন হইতে পারে না, আমি কেন এসইও করব। তো এসইও মূলত ক্লায়েন্টের কাজ হইতে পারে, যে আমার একটা ক্লায়েন্ট আমাকে এটা কাজ দিছে যে তুমি এটার এসইও করবা, এই এসইওটার জন্য তোমার আর কি এটা র্যাঙ্কিংয়ে আসার জন্য তোমার এসইও করতে হবে। হইতে পারে এটা আমার একটা নিজের ওয়েবসাইট, আমি নিজে বসে বসে এসইও করে প্রোডাক্ট সেল দিচ্ছি। অ্যাফিলিয়েট মার্কেটিং তো শুনছেন, সিপিএ মার্কেটিং শুনছেন? আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে কিভাবে ইনকাম করে সেটাও আমরা এখানে দেখাবো, এবং খুব সোজাই ইজি ওয়েতে কিভাবে এসইও করে আর কি এই জিনিসটা করতে পারবেন এটাও আমরা দেখাবো। ডিজিটাল মার্কেটিং হয়ে যদি ঘরে বসে থাকেন হইব? সো এই জিনিসটা আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ। তো মনে করেন আমার একটা অ্যাফিলিয়েট সাইট আছে, অ্যাফিলিয়েট সাইটে আমরা বিভিন্ন প্রোডাক্ট সেল দিই। তো প্রোডাক্ট সেল দিতে গেলে কি আমার টার্গেট অডিয়েন্সের কাছে যাইতে হবে না? সো এই কারণেও এসইও দরকার। ওকে, তারপর আর কি জন্য দরকার হইতে পারে বলুন তো? এই আর মাথায় আসলে পরে জানতে পারবেন আস্তে আস্তে, ঠিক আছে? হ্যাঁ, ইউটিউব, তারপর হচ্ছে ব্লগ পোস্ট, ইউটিউবেও কিন্তু এসইও করতে হয়। এই যে র্যাঙ্কিংয়ে আসে, না ইউটিউব এসইওটাও আমরা দেখাবো, সার্চ দিলে পাবে না তো আপনার। এই আমি দেখাচ্ছি, হোম পেজে না, আপনি মনে করেন এইখানে সার্চ দিচ্ছেন, যেমন সং, দেখছেন এখানে কি সঙের আরো কি আসছে, কিওয়ার্ড আসছে। কিওয়ার্ড আসলেই কিন্তু হয় না, এখানে কিছু ট্যাগ, ডেসক্রিপশন এগুলোও কিন্তু তো করতে হয়। তো সং আসার সাথে সাথে দেখেন এতগুলো সং চলে আসছে। তো এই সংটা কেন র্যাঙ্কিংয়ে প্রথমে আসে? এটাও কিন্তু এই গুগলের মতো, সবকিছুই গুগলের মতো। হ্যাঁ, গুগল, ফেসবুক, ইউটিউব সবই হচ্ছে আমরা গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে তদারকি করি। সো গুগলের মতোই এটারও এসইও ওই সেম, ঠিক আছে?
এটাও মনে করেন যে কিওয়ার্ডগুলো ইউজ করব, যেভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, যেভাবে আর কি কিওয়ার্ড আর কি হ্যাশট্যাগ এইসব বসাবো, সেম কাজই গুগলেই করতে হবে। এটাও র্যাঙ্কিং যেভাবে করে ওটাও র্যাঙ্কিং সেভাবে করে। একটা ইউটিউবে একটা ভিডিও দেখা মাঝখানে হুম। নিচে মানে একটা ইয়া চলে আসে অন্যান্য জিনিসের অ্যাড অ্যাড চলে আসে, ওইটা কাটা লাগে, ওই জিনিসটাও কি ওটা প্রশ্ন করতে পারতেছ না, আমি প্রশ্ন করি স্যার, আমি যে সার্চ দিলাম সং লিখে, সে জানলো কিভাবে যে আমি হিন্দি সং শুনবো? ইউটিউব কিভাবে জানতে পারছে যে আমি হিন্দি সং শুনবো, বা আমি আচ্ছা। ইংলিশ কেন আসলো না, বাংলা Okay, কেন আসলো না, okay, okay. উর্দু কেন আসলো না, পাকিস্তানি কেন আসলো না? ওই আগেই Because হিন্দি শুনতাম মানে আমার সার্চ রেজাল্ট আর কি সার্চ ইঞ্জিন ফলো করে। আমরা যে এসইওটা করব, আমাদের এসইওর মানেটা আপনারা হয়তো বেসিক মানেটা এখনো বুঝেন নাই। বেসিক মানেটা কি বলেন তো? আমি কি কাজ করতেছি এটা কে ফলো করে? এটা সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন না, E বুট এখন বুট ফলো করতেছে। আমি একটা সং শুনতেছি, আমি মনে করেন এখানে বারবার লিখতেছি যে ল্যাপটপ প্রাইস, আমার কিছুক্ষণ পর দেখবেন এখানে ল্যাপটপের অ্যাড চলে আসতেছে। কেন আসবে? কারণ ওই বুটটা আমাকে ফলো করছে যে এই লোকটা তো ল্যাপটপ কিনবে, এখন সে কি একটা ল্যাপটপের কাস্টমার। তো এই যে যে ফলোটা করছে, এখন ফলো করার কারণে কি হয়ে গেছি, আমি কিন্তু তাদের একটা টার্গেট কাস্টমার হয়ে গেছি। ঠিক আছে? সো এই কারণে আমি এখানে দেখেন, আমি হিন্দি সং নিয়ে কিছুদিন আর কি শুনতেছিলাম আমার ওয়েডিং ভিডিও এডিট করার জন্য। সো এই কারণেই এখানে কি বুঝছেন? সেটা বুঝছেন? বুঝছেন না? এরা আগে বুঝছে, ক্লিয়ার হয়েছে আর কি, নাকি? আচ্ছা, কই আসছিলাম যেন? ইউটিউবে। তো ইউটিউবেও আমরা আর কি এইখানে দেখেন এই র্যাঙ্কিংটা করাইতে পারি। এখন মনে করেন আমরা এসইও করছি, বাট কন্টেন্ট ভালো না, কন্টেন্টের কোয়ালিটি ভালো না, তাহলে কি হবে? র্যাঙ্কিংয়ে যাবে? মনে করেন আমি এই যে এখন এই গানটা ওপেন করে আবার বাড়ায় চলে আসছি, আমার 1000 এসইও করা থাক, 1000 ট্যাগ লাইন করা থাক, এখানে সার্চ দিলে যাই হোক, তখন এটা কি ফল করবে? আমি এটা বারবার মনে করেন আর কি, এটা আমি একা না আর কি, বিভিন্ন সার্ভার থেকে এটা ওপেন হচ্ছে আবার ক্লোজ হয়ে যাচ্ছে, স্টে করতেছে না। আমাদের অডিয়েন্স মানে আমার গান আমি 5 মিনিট শুনলাম, 5 মিনিট আসলে 2 মিনিট শুনে বাইরে আসলাম, হ্যাঁ, এটা এটাও follow করবে। কারণ তো গান দেখে 5 মিনিট আমি শুনছি 2 মিনিট না, 2 মিনিট হাইস্ট মনে হয় 3 মিনিট পর্যন্ত অ্যালাউ করবে। যদি এটা আধা ঘন্টা হয় তাও 3 মিনিট। না না না, আধা ঘন্টা হলে আর কি একটা পার্সেন্টেজ থাকে, যেমন এটার 40% অ্যালাউ করে মনে হয়। তো আমাদের মেইন কথা হচ্ছে আমি এখানে ঢুকছি, বার হয়ে যাচ্ছি, তার মানে কি কন্টেন্ট ভালো না। শুধু আমার উপর নির্ভর করবে, আমার মতো আরও 100 জনের উপর নির্ভর করবে যে না, এর বেশিরভাগ মানুষই ঢুকতেছে আবার বার হয়ে যাচ্ছে, বেশিরভাগ মানুষ ঢুকে আবার বার হয়ে যায়, তার মানে এই কন্টেন্টটা ভালো না। আমি এটা র্যাঙ্কিংয়ে দিছিলাম, এখন এটা র্যাঙ্কিং ফ্লো করাইতেছি, এটা নিয়ে একেবারে 300-400 নম্বরে সিরিয়ালে বসাই দিছে। বুঝতে পারছেন? তাইলে ইউটিউব এসইওটাও সেম কাজ করবে। আর কি যেন বুঝাইতেছিলাম, ব্যাক হোয়াইট, গ্রে আর ব্ল্যাক। তো হোয়াইটটা কি বুঝছেন? হোয়াইট হচ্ছে লিগেল, মূলত লিগেল যে এসইওটা আমরা এই যে এই ওয়েবসাইট দিয়ে বুঝাইতে চাচ্ছিলাম যে আমার এখানে এসইও করা, আমি এখানে ঢুকলাম বাট স্টে করতেছি না, কারণ কি আমার টোটাল ইনফরমেশন এখানে নাই, অথবা যেটা ইনফরমেশন আমার যেটা দরকার ছিল সেটা নাই। এখানে ফাইজলামি করছে যে এখানে 1 লাখ টাকা লেখা রাখছে, সব কিছুই ঠিক আছে, এখানে 1 লাখ টাকা রেখে যাচ্ছে। হ্যাঁ না, আর কি লেখা রাখছে, আমি সাপোজ বলতেছি যে এখানে 1 লাখ টাকা রেখে রাখছে। 10 টাকা কই 10? 10,000 এইটা বলবে তো কিছু আমি হ্যাঁ? বললাম খালি ল্যাপটপ এটা কমা। আচ্ছা, এটা আমার ফ্যাক্ট না, আমি বুঝাইতে চাচ্ছি যেটা, এটা বুঝেন।
যে এখানে একটা উল্টাপাল্টার দাম লেখা আছে অথবা জিরো লেখা আছে, তার মানে কি সে বেচবে না। অথবা আমি বিক্রয় কিছুদিন এই আর কি জিনিসটা ফেস করছি যে দরকার আমার কম্পিউটার, ঢুকে দেখছি সব কিছু ঠিক আছে, কোরাই 5 দিবে, কোরাই আর কি হাই কনফিগারেশন সব দিবে, র্যাম দিবে 8 GB, লাস্টে লেখা কি সব আর কি এই যে মনিটর আর হচ্ছে কি যেন হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে রিকন্ডিশন হার্ড ডিস্ক, মনিটর হার্ড ডিস্ক কি চিনেন? এই যে মনিটর হার্ড ডিস্কের ভিতরে থাকে, হার্ড ডিস্ক দিয়ে কি করে? তুমি কাজগুলো এটা জমা রাখে, এটা দিয়ে সেভ করা ওটা চলে যাবে। হ্যাঁ, এই মনিটর আর হার্ড ডিস্কটা হচ্ছে আপনার রিপেয়ার করা। হার্ড ডিস্কেরও কিন্তু একটা ধারণ ক্ষমতা থাকে যে এটা এত দিনের পর আর এটা ইউজ হবে না, ঠিক আছে, পার্সেন্টেজ নষ্ট হয়ে যায়। অর্থাৎ একটা ডিস্কের উপর আপনার বারবার লিখতেছেন আবার মুছতেছেন, লিখতেছেন মুছতেছেন, এটা কি ক্ষয় হতেছে না? ক্ষয় বলতে এখানে দাগ পড়তেছে না? এই দাগটার একটা পার্সেন্টেজ থাকে যে বেশি হয়ে গেলে ওটা আর ইউজ করা যায় না, তখন ওই হার্ড ডিস্কটা পাল্টাই ফেলতে হয়। এখন এসএসডি আসছে, এসএসডি দেখেন, এই এসএসডি আর হার্ড ডিস্ক কিন্তু সেম কাজ করে। যাই হোক, আমার ওটা বেসিকের কথা এখানে বলা হয়ে যাচ্ছে। যাই হোক, ওইখানে আমি মেইন যেটা বুঝাইতে যাচ্ছিলাম, ওইখানে ছিল হচ্ছে সব কিছু ঠিক আছে, বাট ওই দুইটা জিনিস প্রবলেম, কিন্তু ওই দুইটা জিনিসই হচ্ছে মেইন আমার ক্ষেত্রে, আমার কেনার ক্ষেত্রে। আমি করছি কি, বাড়ি চলে আসছি, সো সব কিছু দেখলাম কিন্তু আমি ওইখানে স্টে করলাম না। তাহলে কি ওই কন্টেন্টটা কি ভুয়ো কন্টেন্ট না? আমারে প্রতারণা করার চেষ্টা করতেছিল না? এই হচ্ছে রং কন্টেন্ট আর কি। আমি র্যাঙ্কিংয়ে ঠিকই আসছি, বাট আমার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রতারণা করা। মানুষ এখানে স্টে করতেছে না, বেশিরভাগ মানুষ যারা বুঝে তারা স্টে করতেছে না, বার হয়ে চলে আসতেছে। তার মানে কি এটা একটা ব্ল্যাক কন্টেন্ট, ব্ল্যাক। হোয়াইট কন্টেন্ট তো আমি জি, সেটা হচ্ছে যে এটা ব্ল্যাক কন্টেন্ট কিভাবে হবে? তারা তো অনেস্টলি বলতেছে যে না এটা রিপেয়ার করা, তারা তো বলতেও পারতেছে যে না এটা রিপেয়ার করা না। সেক্ষেত্রে আমি ওটা সাপোজে বুঝাইছি, আমি ওটা এমনভাবে বলি নাই যে ওটাই ব্ল্যাক কন্টেন্ট। আমি বুঝাচ্ছি যে আমার ক্ষেত্রে আমি ওটা বুঝি যে আমার কম্পিউটারের সব কিছু ঠিক আছে, কম দামেও পাচ্ছি, তারপর হচ্ছে আর কি কোরাই 5 পাচ্ছি, কোরাই র্যামও পাচ্ছি। সো আমার ক্ষেত্রে ওটা একটা প্রতারণা, কারণ আমি ভাবতেছি মনে মনে, হ্যাঁ আমি মনে মনে ভাবতেছি না এত কম দামে আমি একটা নতুন কম্পিউটার পাচ্ছি, তাও কোরাই 5, তার মানে আমি নিয়ে নেই, আবার ল্যাপটপ কেন কিনবো? কিন্তু ওখানে তো লেখা আছে যে না, লেখা হচ্ছে লাস্টে যে ছোট্ট করে, আপনার লাস্টে যে ছোট্ট করে একটা লেখা যে এটা এই, প্রথমে কিন্তু তারা লেখে নাই, না দেখে এই কারণে। আমি কিন্তু এটার আর একটা স্টুডিও আছে, আমি ওইখানে গেছিও আর কি, তখন হয়তো কোনো তারা ওটার কারণে আমি খেয়ালও করি নাই যে এটা আমি এখানে যে আবার ফেরত আইছি, যে যায় দেখে যে লাস্টে বলে যে ভাই আপনি মনে হয় দেখতে ভুল করছেন, এই দেখেন ছোট করে লেখা। সো ওই জিনিসটার কারণে আমি কিন্তু প্রতারিত হইতে গেছিলাম, বাট আমি যেহেতু বুঝি এই কারণে কি আমার ওইভাবে হয় নাই। এটা প্রতারিত না আর কি, ধরা খাইতে যাইতাম। যদি অন্য কেউ হয়তো তাহলে এটা নিয়ে আসতো, কিন্তু নিয়ে এসে কোনো কাজে লাগাইতে পারতো না। এই কারণে আমার ক্ষেত্রে এটা আমি মনে করতেছি এটা ব্ল্যাক একটা এসইওর মাধ্যমে গেছে, ঠিক আছে। এসইওর যে জিনিসটা ব্ল্যাক হোয়াইট গ্রে, এই তিনটা জিনিস কি আমাদের নিজের উপর মানে নিজেদের উপর ডিপেন্ড করে যে আমরা না, এটা কাস্টমারের উপর নির্ভর করে। কাস্টমার কি মনে করতেছে, মনে করেন আমি এটা সব ঠিক আছে কিন্তু আমি বারবার কাটে চলে যাচ্ছি, আমি একা না, আমার মতো ভিজিটর মনে করেন ট্রাফিক অনেক আছে, 1 লাখ ট্রাফিক এটা দেখছে। 1 লাখ ট্রাফিক দেখার কারণ কি, এখানে কিওয়ার্ডে সার্চ দিয়ে প্রথমে পেয়ে গেছে, 1 লাখ ট্রাফিকই এটা ঢুকছে, ঢুকে মাত্র 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড এটার ভিতর স্টে করছে, অর্থাৎ স্টে করে সে প্রথম পেজেই দেখছে যে এটা রোলিং করে কাটে নিচেও যায় নাই, সে বুঝতে পারছে
যে এই ওয়েবসাইটে কোনো কিছু নাই, কোনো কি বলে ইনফরমেশন অথবা কোনো কাজের কিছু নাই, সে কাইটা দিয়ে চলে গেছে, হয়ে গেছে, এটা ব্যাকলিঙ্ক শুরু হয়ে গেছে। তখন আর কি আপনার গুগল এটাকে কি প্লান্টি দিবে, প্লান্টি মানে কি কিক মেরা নিচে পাঠাই দিবে, ঠিক আছে। এখন একটা সাইট যদি মানে নাগাতা ওরা জিনিসটা উপরে উঠানোর জন্য খালি এসইও কই দেয় যায় তাইলেও বিপদ। আপনার মেইন এসইও আর কন্টেন্ট দুইটা কি একটা কম্বিনেশন তৈরি করতে হয়। কম্বিনেশনটা যদি পারফেক্ট হয়, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আর কি, কন্টেন্ট লেখা তো সামনে দেখাবো, তারপরে বুঝাই যে আমার একটা কিওয়ার্ড আছে যে এটাই দেখেন, কিওয়ার্ড ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। তো আমি আমার লেখার মাঝে একটা ওয়ার্ডে আমি এই কথাটা রাখছি, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, আমি সাপোজ দিয়ে বুঝাচ্ছি আর কি। তো রাখার কারণে আমি এখানে আরও কিওয়ার্ড আছে, আমি বারবার ইউজ করতেছি, বাট আমার কোনো মিনিংফুল কন্টেন্ট হচ্ছে না। সবাই দেখতেছে ল্যাপটপ প্রাইস, এই স্যামসাং প্রাইস, কিন্তু মিনিংফুল তারা কোনো তথ্য পাচ্ছে না। তাহলে কি হবে? কন্টেন্ট হবে আর কি, সুন্দর কন্টেন্ট হবে, কোয়ালিটিফুল হবে না, তখনও এটা ফল করবে, ঠিক আছে। তাহলে আমি একজন যদি নিজে বানাবো তখন একটা ভালো কন্টেন্ট উপরে দিতে হবে। না, এবার আসি যে আমরা এসইও কিভাবে করব। এটা যখন বুঝবেন তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে এসইও করার জন্য আমার প্রোডাক্টটা টার্গেট করতে হবে, ঠিক আছে। আমি একটু নোট ইউজ করি, কারণ হচ্ছে বড় তো লেকচার তো ভুলে যাওয়া স্বাভাবিক, সিরিয়াল বাই থাকবে না। প্রথমে হচ্ছে কিওয়ার্ড অথবা আমাদের প্রোডাক্ট সার্চিং ফাইন্ডিং। প্রোডাক্টটা কি মনে করেন, আমি কি করি, আমাদের ইনস্টিটিউটটা কি একটা বিজনেস প্রতিষ্ঠান। তো আমার টার্গেট কাস্টমার কারা? আচ্ছা, ইনস্টিটিউটে আমাদের মনে করেন 10টা সার্ভিস আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, তারপর অনেক ধরনের সার্ভিস আছে। তার ভিতর আমরা একটা সার্ভিস নিলাম, যেটার এসইও করব, যেটার কন্টেন্ট তৈরি করব। যেমন আমাদের ভিডিও এডিটিং অথবা একটা নিলাম। তো নেওয়ার পরে এটার টার্গেট কাস্টমার কারা, এটা আমার দেখতে হবে যে ভিডিও এডিটিং কাদের দরকার হয়, কারা এটা লিখে সার্চ দেয়। মনে করেন যারা হচ্ছে টিভিসি তৈরি করে, টেলিভিশন অ্যাড, ঠিক আছে, টিভিসি এটা হচ্ছে আর কি মিডিয়া রিলেটেড, অথবা শর্ট ফিল্ম তৈরি করে, ইউটিউবের ভিডিও তৈরি করে, তারপর কি ওয়েডিংয়ের ভিডিও তৈরি করে। এখন মনে করেন যে ইউটিউবের ভিডিও তৈরি করে, তার কি ভিডিও এডিট দরকার না? দরকার। যার মনে করেন একটা অ্যাড তৈরি করতে চাচ্ছে, সেও কিন্তু একটা ভালো এডিটর খুঁজে। তারপর হচ্ছে কি ওয়েডিং ভিডিও করছে কিন্তু এডিট করতে পারতেছে না, আর তার কাছে অনেক ভিডিও জমা পড়ে রয়েছে, এখন সে কি আর কি এই যে কি জানো এডিটর খুঁজতেছে, ভিডিও এডিটর খুঁজতেছে। তার মানে আমরা কি টার্গেট কাস্টমার পাচ্ছি না? তেমন প্রত্যেকটা সার্ভিসের জন্য আমাদের এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। আগে দেখতে হবে যে এই জিনিসটা কে কে দরকার, কার কার দরকার, কোন কোন মানুষের দরকার। যেমন ফ্রিল্যান্সিং কারা করে, স্টুডেন্ট মানুষ করে, তারপর হচ্ছে যাদের জব নাই তারা করে, তারপর হচ্ছে মূল কথা হচ্ছে যারা অনলাইনে ইন্টারেস্ট, ঠিক আছে, তারা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের জন্য আগ্রহী। তো এইভাবে আমরা প্রত্যেকটা সেক্টরে আমাদের কাস্টমার আলাদা করতে পারি। এখন আলাদা করার পর আমরা বুঝলাম যে তারা এই জিনিসটা দরকার তাদের, যেমন ভিডিও এডিটটা এই পার্সনদের দরকার। আমাদের একটা লিস্ট হইল, কাস্টমার লিস্ট হইল। লিস্ট হওয়ার পর এখন আসে হচ্ছে আমাদের কিওয়ার্ড,
যে আমাদের কিওয়ার্ডটা কি কি হবে। যেমন যে ইউটিউব ভিডিও করে সে কি লেখা সার্চ করে ভিডিও এডিট করার জন্য, ওই যেটা বলছিলাম কিওয়ার্ড, এই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। তো এরকমের কি কি লেখা সার্চ করতে পারে, এটার জন্য আমরা একটা টুলস ইউজ করব। যে টুলসে আমাদের এই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ যেটা বলছিলাম, এটার রিলেটেড আরও কত কি সার্চ হইতে পারে। এখানে তো গুগল কিছু রেজাল্ট দিছে না, কিন্তু আমরা এই রেজাল্টটা কি অ্যাকচুয়ালি পাইতেছি না। ওরে ভাই পানি খাইতে হবে রে ভাই, পানি নাই অফিসে, আপাই যাইতেছি। আচ্ছা 2 মিনিট একটু রেস্ট নেই নাকি? কই যান? 2 মিনিটের জন্যই আসি। ও ভিডিও চলে, অন না কিভাবে অন করে আল্লাহ জানে। হ্যালো, মাইক্রোফোন স্যার কি ভিডিও? মাইক্রোফোন স্যার কি ভিডিও? এই যে রে মাইক্রোফোন আছে তো, অটো এমনি রেকর্ড আছে। আচ্ছা আমরা কি করছিলাম মনে আছে? কোন পর্যন্ত আইছিলাম বলেন তো? এসইও শুরু করছিলাম। সেক্ষেত্রে ফার্স্ট স্টেপ কি ছিল? এসইও 3 ধরনের, হোয়াইট, গ্রে আর এরপরে আর একটা শুরু করছি, শুরু করছেন শেষ করুন। শুরুর অর্ধেক তো করছি। হোয়াইটটা শুরু করছিলেন। আমরা এসইও করার ক্ষেত্রে প্রথম স্টেপটা কি? ওই যে কন্টেন্টগুলোকে মাইকে যাদের যাদের আমি এসইও করব, না, না, মানুষগুলো না। তাদের প্রয়োজন আছে জিনিসটা। আর এই না না, প্রোডাক্ট সিলেকশন। প্রোডাক্ট সিলেকশন, কাস্টমার সিলেকশন। সেক্ষেত্রে আমি কি বলছিলাম, একটা ভিডিওর উদাহরণ নিয়েছিলাম আমরা, ভিডিওর কি জানো সার্ভিসের। দেন আমরা কি করছিলাম, যে ভিডিও কাদের কাদের দরকার, ভিডিও এডিটিংটা কাদের কাদের দরকার সেটা বার করছিলাম। মনে আছে? মনে পড়ছে? আপনাদের তো বেশি গোলাই যায় না আবার। যাক, ভিডিও সার্ভিসিংটা করছিলাম, এরপরে আবার রিভিউ দিয়ে দিব পুরোটা, সমস্যা নেই। ভিডিওটা স্লাইড চলবে। ভিডিওতে আসলে কি ওইভাবে আসলে বুঝবেন নাকি আমার সন্দেহ, বাট আমি রিভিউ দিয়ে দিব না, সমস্যা নেই। দেন মনে করেন আপনার কি কাস্টমারও ফাইন্ড আউট করছি। এখন কাস্টমারদের বিহেভিয়ার, অর্থাৎ কাস্টমার কি কি লেখা সার্চ করে, এটা আমরা এখন খুঁজবো। খোঁজার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, আমাদের টুল বক্স ইউজ করব, এবং টুল বক্সে মনে করেন ওই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডটা কতজন পিপল, অর্থাৎ কতজন কাস্টমার এটা সার্চ করছে, এটার রেজাল্ট আমরা এখানে পেয়ে যাব। যদি 1 লাখ হয় 1 লাখ, 2 লাখ হয় 2 লাখ। আমরা এখানে টুলসটা এখনো ইনস্টল দেই নাই, কারণ হচ্ছে আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাবো। সো কীভাবে ইনস্টল দিতে হয়, কীভাবে এখানে আনতে হয়, সবগুলোই আপনাদের জানাবো। এই কারণেই এটা এখন দেওয়া নাই। তো ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটার র্যাঙ্কিং ফ্যাক্টরটা কত, যে কত মানুষ এখানে সার্চ দিচ্ছে, এই রিলেটেড আরও কি কি লেখা সার্চ দিচ্ছে, এবং তাদের সার্চ রেজাল্টটা কত, যে তাদের র্যাঙ্কিং কত। যে মনে করেন এটা লেখা সার্চ দিচ্ছে 100 জন পিপল সাপোজ, দেন এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা লেখা সার্চ দিচ্ছে 200 জন পিপল। এখন আপনি বলেন যে কোনটা আমার জন্য বেস্ট এসইও হবে? 200 জন পিপল। এরপরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব, যে বেশি সার্চ দেওয়ার মানেটা যে বেশি র্যাঙ্কিং করবে এটাও কিন্তু না। এটার একটা মিডিয়াম কোয়ালিটি থাকে। মিডিয়াম কোয়ালিটি কেন আমরা ইউজ করব? মনে করেন আপনার এই যে 200 সার্চটা পড়তেছে, সবাই কিন্তু এই জিনিসটা ইউজ করবে। স্যার, হ্যাঁ কোশ্চেন আছে। বলেন। এটা হচ্ছে যে ল্যাপটপ প্রাইসিং বাংলাদেশ লেখা আমরা সার্চ দিছি। তারপর আসছে হচ্ছে ওয়ালটন, এইচপি, ডেল, লেনোভো, স্যামসাং সাজেশন, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে আমরা তো সবাই জানি যে এইচপি, ডেল, স্যামসাং এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির ল্যাপটপ। কিন্তু এখানে ওয়ালটনের একটা ফাস্টার শেখা।
অল্টারনেটটা ফার্স্টে আসার কারণ হচ্ছে এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড, এদের হয়তো সার্চিং রেজাল্ট বেশি বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশ related এখন বাংলাদেশি, আমি যে বাংলাদেশি এ বুঝলো কেমনে? সাইডে বাংলাদেশ বুঝি না। আমরা তো সার্চ দিছি বাংলাদেশ। না না, এখানে তো লেখাই আছে যে আবার প্রাইসিং বাংলাদেশ। এটাও একটা বিষয় যে আমি এই যে বাংলাদেশ, আমরা বাংলাদেশ লিখি। ঠিক আছে। তো আমাদের বাংলাদেশে যে একটা প্রোডাক্ট আছে সেই এটা- প্রোডাক্টটা তারা তুলে ধরার জন্য ফার্স্টে দিছে। আরেকটা বিষয় থাকে, আমি কোন লোকেশন দিয়ে সার্চ দিচ্ছি, এটাও একটা ফ্যাক্টর। আমি মনে করেন আমি কোনো একটা থার্ড পার্টি প্লাগিং অথবা কোনো একটা সফটওয়্যার ইউজ করে আমার লোকেশন পাল্টাই ফেলতে পারি, আমি বিদেশ চলে যেতে পারি, আমেরিকা যেতে পারি। তখন আমি যদি সার্চ দেই ল্যাপটপ প্রাইস, তখন কি সে প্রথমে আগে দেখাবে কি ওই দেশের কোম্পানি, ঠিক আছে। এই দেখেন এখানে আমি যদি বাংলাদেশ নাও লিখি তাও আমাদের বাংলাদেশের কিছু রেজাল্ট এখানে আসবে, ঠিক আছে। এই যে বাংলাদেশ, বাংলাদেশ, লোকেশনটা বাংলাদেশে। কারণ এটা আমাদের বাংলাদেশের লোকেশনটা টার্গেট করছে, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে আমি যখন আমার টার্গেট কাস্টমার সিলেক্ট করা হয়েছে, টার্গেট কাস্টমার কি লেখা সার্চ দেয়, অর্থাৎ কিওয়ার্ডগুলো আমরা এভাবে অ্যানালাইসিস করব এবং এই কিওয়ার্ড এর একটা আমরা লিস্ট তৈরি করব, ঠিক আছে। তো অন পেজ অপটিমাইজেশন, তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, অর্থাৎ আমার এই কিওয়ার্ডগুলো আমি ফাইন্ড আউট করছি, অর্থাৎ আমরা কিওয়ার্ডগুলো পেয়ে গেছি যে এই কিওয়ার্ড যদি ইউজ করি আমার কন্টেন্টে, তাহলে মানুষ যদি এটা লিখে সার্চ দেয় আমার ওই লেখাটা ওই কন্টেন্টে আছে বিদায় আমার র্যাঙ্কিংয়ে আসবে। সার্চ দেওয়ার সাথে সাথে যখন গুগল খোঁজ করবে ল্যাপটপ প্রাইসতে যে এখানে লেখা আছে, তার মানে এটাই চাচ্ছে, গুগল কি করবে, এটা নিয়ে আসবে। এখন কথা হচ্ছে আমরা যে কন্টেন্টটা লিখবো, কন্টেন্ট কি এক লাইনে লেখে কেউ? তাহলে কি কিছু বুঝবো? এমনভাবে লিখতে হবে দেখেন এই যে এইখানে প্রথমে একটা কন্টেন্ট, বাই লোয়েস্ট ল্যাপটপ প্রাইস গ্রান্টেড ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভিতর লোয়েস্ট প্রাইসের আপনারা একটা ল্যাপটপ কিনতে পারেন। এটাই কি করছে দেখেন, এই কিওয়ার্ডটা কিন্তু ইউজ করছে কন্টেন্টের ভিতরে, কিন্তু একটা কি হয়েছে, ফুল সেন্টেন্স হয়েছে। এখানে 2-3টা কিওয়ার্ড ইউজ করা, বাংলাদেশ, ঠিক আছে। ভাবে লেখা আছে, মানে এগুলো কভার করে দিছেন এই গুগলই করছে। কোনটা? এগুলো তো আমরা করব, আমরা যখন কন্টেন্ট তৈরি করব। কন্টেন্টটা কি এখন আপনাদের হয়তো ক্লিয়ার ধারণা ওইভাবে পান নাই। ওইটা কি আমরা এসইও মাধ্যমে করছি নাকি গুগল দিয়ে করে দিছি? না এসইও এর মাধ্যমে। আচ্ছা হ্যাঁ। এবার আসেন, ব্যক্তিগতভাবে করলে এইচপি, এসুস, ডেল এগুলো সবাই কি যেকোনো একটা কোম্পানিতে তারা এসইও করবে, এতগুলো কোম্পানি একসাথে এসইও করবে? প্রত্যেকটা কোম্পানি এসইও করতে হবে। আপনার বড় বড় যে কোম্পানি আছে তারা তো এসইওর জন্য কোটি কোটি টাকা খরচ করে। হ্যাঁ, ওই মানে নিচে লেখা সবগুলো একসাথে, মানে বাংলাদেশে কম দামের মধ্যে পাওয়া যাবে এইগুলো। এসপি লিনোভো সব। তবে এসপি আর এসুস গুলো তারা আলাদা ব্র্যান্ড, সবাই একসাথে গেলে একটা এসইও করবে একটা ওয়েবসাইটের ভিতরে। কই একটার ভিতরে? ওরা নিজেরাও এসইও করে গুগল। এইখানে শুনেন, ওই যে ব্যাকলিংকের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ব্যাকলিংকে একটা কথা বলছিলাম যে ওই কাস্টমার ধরার জন্য এখানে একটা ব্যাকলিংক তৈরি করছে। যে আমি যদি এইচপি লেখা সার্চ দেই, এইচপি ল্যাপটপ ইন বাংলাদেশ, তাও এখানে আসবে। কারণ কি, এটা একটা লিঙ্ক। আচ্ছা, এই জিনিসটা একটু ভালো বুঝবেন একটু পরের ক্লাসে, আর নেক্সট ক্লাসে বুঝবেন। আপনাদের লিড জেনারেশন আসবে next, ঠিক আছে? ঠিক আছে, এটা জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য। আজকের ক্লাস টোটালটাই বেসিকের উপরে। আপনার আজকে ভাবতেছেন মনে হয় অ্যাডভান্স, কিন্তু এটাও কিন্তু বেসিক, ঠিক আছে। তো আপনাদের মূল কথা হচ্ছে প্রত্যেকটা বিষয় আমি ধারণা দিচ্ছি, যে ধারণাটা আপনাদের এই কাজগুলো করতে পারফেক্ট একটা করবে, ঠিক আছে, মাইন্ড সেট আপ তৈরি করবে। তো এই কারণেই এই ব্যাকলিংক তৈরি করছে, যাতে এই এইচপি লেখা সার্চ দিলেও কেউ চলে আসে, ঠিক আছে।
এই কিওয়ার্ডের জন্য এইখানে দেখেন এইটা আসছে, কিন্তু এটা কি এই মাত্র একটা কিওয়ার্ড দিয়ে তৈরি করছে? এখানে অনেক কিওয়ার্ড আছে যেটা আমরা ঢুকলে বুঝতে পারবো। ঠিক আছে, দাঁড়ান, এই দেখেন এইগুলো কি লিঙ্ক তৈরি করছে, বাট এটা কিন্তু পেজের লিঙ্ক। এখানে ঢুকলে ওদের পেজে যাবে, কিন্তু ওদের পেজে যাওয়ার পর দেখেন এই যে লেখাটা, এটা কি লিনোভো এই সেই, এইগুলো হচ্ছে এসইওর মতো কাজ করছে, যে লিনোভো ল্যাপটপ। ওকে, মাথায় যাচ্ছে না? বুঝতে পারতেছেন না? কি বুঝছেন বলেন, কি বুঝছেন এটা বলেন। আমি স্টেপ বাই স্টেপ বলতেছিলাম। প্রশ্নটা আবার একটু বলেন, কনফিউশনটা প্রশ্নটা বলেন। কি প্রশ্ন কি হইতো না যে ওয়েবসাইটের নিচে যে কন্টেন্টটা ওটা নিয়ে না? কোনটা? মানে ওই যে কন্টেন্ট এইচপি ল্যাপটপ এগুলো প্রশ্ন করতে না পারলে এখন আমি প্রশ্ন করতেছি, আপনাদের ক্লাস করতে বসার কারণে এটা। এখন আপনি মানে যে আপনার ল্যাপটপের নিচে যে বাই লোয়েস্ট প্রাইস গ্রান্টেড ইন বাংলাদেশ, ওই জিনিসটা হচ্ছে এইটুক তো বুঝছেন, এইটুক কেন আসছে, কেন এইভাবে লেখছি, এটা তো বুঝছেন ভাই। হুম, আপনি একটু ওই যে আমাদের ওয়েবসাইট, মানে আমাদের যে ওয়েবসাইট আছে না, হুম, goldcreatorbd.com ওয়েবসাইট লিখে সার্চ দেন, এটা আসবে না তো এখন। আসবে আসবে আমার কাছে বের করা আছে। bd.com লিখে পরে ওয়েবসাইট লিখুন স্পেসিফিক, আর ওয়েবসাইটও লাগবে না, এমনি এমনি আসা। এটা তো ডাইরেক্ট ঢুকে যাবে বাবা। তাহলে অন্য ব্রাউজার দিয়ে সার্চ দিই না, অন্য ব্রাউজার দিয়ে আমি বললাম তো খালি ওয়েবসাইটটা লিখলে তো যায়, কি খালি ওই goldcreatorbd.com এর পাশে ওয়েবসাইটটা লাগবে। গুগল কিউটার বিডি লিখছি। এটা কি দেখেন, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে না, এটা হচ্ছে গুগল এসইও করা। ঠিক আছে, গুগল এসইও মানে কি, গুগল বুঝতেছে যে আমি এখানে যাইতে পারি, এখানে আমার লোকেশনটা দেখাই দিচ্ছে, আমি এই ম্যাপ ফলো করে করে এখানে আসতে পারি। এখানে কিছু, এই বাড়িটা হচ্ছে আগের ছবি, এই সেম বাড়িটাই এই রকমের অবস্থায় ছিল যখন গুগল এখান থেকে গেছিল, মানে স্যাটেলাইট থেকে যখন ছবিটা নিয়েছিল। ওটা এই যে এটা কিন্তু আমাদের বাড়ির ছবি, অর্থাৎ এই অফিসের ছবি এরকমের ছিল। সো গুগল এটা একটু বেসিক ধারণা দিয়ে যাই তো যে যেটা কোশ্চেন ছিল সেটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি এখানে বেরোন, 2013 নিচে আসেন। হ্যাঁ, এই যে দেখেন goldcreator ইনফরমেশন এন্ড টেকনোলজি হোম, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের নিচে যা লেখা আছে এগুলো কিন্তু গুগল লিখে দেন, এগুলো আমরাই এগুলো লিখছি। আমাদের লেখা। এবং এই এসইও লেখা যদি কেউ সার্চ দেয় আমাদের এই কন্টেন্টটা আসবে। ঠিক আছে, যদিও এখন পর্যন্ত আমরা ওইভাবে প্রপার আর কি ডিজাইনগুলো কন্টেন্টগুলো রেডি করি নাই আমাদের সময়ের অভাবে। সো আমরা আস্তে আস্তে এটা ডেভেলপ করতেছি। যখন ডেভেলপ হয়ে যাবে, আপনি বাংলাদেশে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সার্চ করবেন যে ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্স ডিজাইন, আমাদের এটা র্যাঙ্কিংয়ে আসতে হবে। ঠিক আছে, যখন র্যাঙ্কিংয়ে আসবে তখন এটা কি অটো প্রমোট হবে, তখন কি আর টাকা দিয়ে প্রমোট করতে হবে না। সো এটাই হচ্ছে কিন্তু আপনার তো কোন লাইনে চলে এলেন বুঝলাম না। না, এটা তো টাকা ছাড়াই, এটা তো টাকা ছাড়া। এখন দেখেন আমি আর একটা জিনিস বুঝাই, এখানে goldcreator বিডি লিখছি, এটা কি একটা কিওয়ার্ড, বাট এটা কি একটা স্পেসিফিক কিওয়ার্ড। সবাই কি goldcreator বিডি লিখবে? কেউ জানবে? সবাই কি লিখবে গ্রাফিক্স ডিজাইন। এখানে আসছে আমাদের সম্পর্কেই আসছে, আমাদের পেজ আসছে, আমাদের ইউটিউব চ্যানেল আসছে, এই যে আরিয়ান ভাই কিছু ইনস্টাগ্রামে দিছে, এইগুলো আসছে, goldcreator সম্পর্কে আসছে। এখন মনে করেন আমি goldcreator কি এই জানি না,
তাহলে আমার বিজনেস কিভাবে প্রমোট করব বলেন? ওই যে গ্রাফিক ডিজাইনার সার্চ দিলে গ্রাফিক আমি চাচ্ছি যে আমি গ্রাফিক্স ডিজাইন শিখব। আমার এই গ্রাফিক্স ডিজাইন পেজে এমনভাবে কন্টেন্ট তৈরি করব যেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। ওই যে বলছিলাম যে এই কিওয়ার্ড লেখা কতজন সার্চ দেয়, কীভাবে সার্চ দেয়, এটার উপর ডিপেন্ড করে আমরা একটা কি কন্টেন্ট লিখব, যে কন্টেন্টে এই কিওয়ার্ডটা থাকবে, যে কারণে আমি সার্চ দিলে এই কন্টেন্টটা শো করবে। মনে করেন আমি এখানে আর কি তখন গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ দিছি, সার্চ দেওয়ার কারণে আমার কন্টেন্টটা এমন এসইও করা ছিল যে ওই এসইওর কারণে মনে করেন আমার এখানে শো করতেছে, সেল বাড়বে, কোনো টাকা খরচ হবে, আলটিমেটলি কি হবে, কোম্পানির উন্নয়ন হবে। তো আমি কই কি গেলাম ভুলে গেলাম। তো অন পেজ না কন্টেন্ট রাইটিং এ ছিলাম। তো এই হচ্ছে ক্লিয়ার না? তো এই হচ্ছে আমার কন্টেন্ট রাইটিং এর বিষয় বস্তু, যে আমি এভাবে কন্টেন্ট লিখতে হবে। এখন মনে করেন এটা তো টেক্সট কন্টেন্ট, আমি যদি ভিডিও কন্টেন্ট তৈরি করতে যাই তাহলে কীভাবে করব, বিষয় থাকে না? অথবা একটা ছবির জন্য কি করব, তো ভিডিও অথবা ছবির জন্য মেটা ট্যাগ যেটা বলছিলাম, মেটা টাইটেল, মেটা ইনফরমেশন। তো মেটা ইনফরমেশন একটা ফ্যাক্ট যে মেটা ইনফরমেশন আমরা অ্যাড করব। দ্বিতীয়ত এই যে ভিডিওটা হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি হইতে হবে। এসইও ফ্রেন্ডলি কীভাবে হবে? এখন ইউটিউব কি বসে বসে ভিডিও দেখবে? তাহলে এরা বুঝবে কীভাবে যে আমার এই কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি? এটা বোঝার জন্য এখানে কিছু সাবটাইটেল দিয়ে যদি ভিডিও তৈরি করতে পারেন তখন সে একটা বিষয় বুঝতে পারবে। এই ভিডিওটা ইংলিশ যারা পারে তাদের জন্য এটা আছে, ঠিক আছে? তার মানে কি এখানে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যাড হয়েছে, যে এই একটা কারণে র্যাঙ্কিং হতে পারে। দ্বিতীয় কারণটা হচ্ছে ওই যে অ্যানালাইটিক্স, যেটা যে আপনার এই ভিডিওটা কতক্ষণ মানুষ দেখতেছে, এটার উপর একটা বিষয় করবে। তৃতীয়টা হচ্ছে এই ভিডিওটা দেখার পর আপনার চ্যানেল কি সাবস্ক্রাইব করতেছে না বেরোয় চলে আসতেছে, এটা আর একটা ফ্যাক্টর। চতুর্থটা হচ্ছে এটা কি কেউ শেয়ার দিচ্ছে, আপনার অন্যান্য মার্কেটিং করতেছে কি কেউ আর কি অন্যান্য ডিভাইস থেকে, আপনি একা করলে কিন্তু হবে না। আমি ভিডিওটা দেখলাম, লাইক করলাম না, শেয়ার করলাম না, সাবস্ক্রাইব করলাম, এটা আমি বুঝতে পারবো? এটার ক্ষেত্রে আপনার ওই তখন বললাম ওই যে ভিডিওর ভিউটা কতক্ষণ হয়েছে এটাই অ্যানালাইজ করবে শুধু। কারণ দেখা গেল যে আমি ভিডিওটা দেখলাম, দেখা লাইক সাবস্ক্রাইব করলাম, ওগুলো তো লাভ নেই। আচ্ছা আমাদের চ্যানেলটা দেখাবো না, দেখাই আমরাই তো নাকি, আমাদের এমনি চ্যানেলটা দেখাই, ওই মেইন চ্যানেল বাদ নাকি? আচ্ছা যাই হোক, এই দেখেন এখানে একটা অ্যানালাইটিক আছে, ঠিক আছে, ভিউ, তারপর আপডেটিং লাইভ, অর্থাৎ রিয়েল টাইম ভিউ কতটুকু হচ্ছে 0, একজনও দেখে না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মেইন ইউটিউব চ্যানেল না। মেইন ইউটিউব চ্যানেলে মাশাআল্লাহ মোটামুটি আসে, ডলারও আসে, সবই আসে। তো এটা ভাবেন না যে আমরা 0, তো ভিউ এখানে 0, এখানে আমরা শুধুমাত্র টিউটোরিয়াল কয়েকটা আপলোড দিয়ে আপনাদের দেই, ঠিক আছে? এক নজর দেখে ডাইরেক্ট কি আমাদের নেচার এক নজর না থাক, পরে দেখাবো না, আস্তে আস্তে পরে যখন কি নজর না আর কি, অত বেশি কিছু না, বাট মেইন কথা হচ্ছে কি থাক, কারণ ওই লগইন করতে হবে, সাইন আউট করা, পরে দেখাবো না। আমরা কি যে কোনো ইউটিউব চ্যানেলের লিংকটা কি এই সব অ্যানালাইসিস করতে পারবো না? না, এটা যারা অ্যাকাউন্ট সে করতে হবে। এটা শুধুমাত্র যার অ্যাকাউন্ট সে পারবেন, অর্থাৎ আপনার এই জিমেলটা দেওয়া,
ইউটিউব চ্যানেল খোলা আছে এই জিমেলে, তাইলে পারবেন, এছাড়া পারবেন না। বাট আমরা এখানেও কিছু কিওয়ার্ড ইউজ করতে পারি, ঠিক আছে, কিছু টুলস ইউজ করতে পারি, যে টুলস দিয়ে আমরা এই যে ভিডিওগুলো দেখি না, এই ভিডিওগুলো কেন র্যাঙ্কিংয়ে আসছে এগুলো আমরা খুঁজে বার করতে পারবো। এটাও আমরা আস্তে আস্তে শিখবো। ওই তো এখন তো গানের নাম দেওয়া, বাট এইখানে না, ইনস্টল দেওয়া নাই। এইখানে কিভাবে আর কি এটাও অ্যানালাইটিক করা যায় সেটাও আমরা দেখব, ঠিক আছে। দেখা একটা ভিডিও কিভাবে র্যাঙ্কিংয়ে আসতে হয় এগুলো আমরা করব। সো আমাদের কিন্তু ম্যান পাওয়ার কম, আপনাদের শেখাটা অতই জরুরি এবং কোয়ালিটিফুলভাবে, যাতে আপনারাই আমাদের এইগুলো করতে পারেন। আর কিছু কিছু সাইট আমরা মাঝে মাঝে দেখাই দিব, যে সাইটগুলোয় আপনারা পার্সোনালি ইনকাম করবেন, ঠিক আছে, বাট ওইটাকে মেইন ধরবেন না। মেইন ধরবেন কোনটায়, যেটা হচ্ছে মানুষের ক্লায়েন্টের সার্ভিস, ঠিক আছে। ক্লায়েন্ট সার্ভিসটা মেইন কেন ধরবেন, যে অ্যাফিলিয়েন্ট দিয়ে আপনার আসবে মোটামুটি ওই দুইটা কম্বিনেশন করেই ধরবেন, কারণ অ্যাফিলিয়েট দিয়েও কম আসবে না। আপনাদের আমাজন অ্যাফিলিয়েটেড মার্কেটিং একটা আছে, বুঝছেন? এটা অন্য জায়গায় সাধারণত 5,000 টাকার নিচে কোর্সটা করে না, 5,000 টাকার কোর্স, এটা আমি আপনাদের ফ্রি শেখাবো। শুধু অ্যামাজন না, আমাদের অ্যাফিলিয়েন্ট কিছু কিছু সাইট আছে। আমাজনটাই হচ্ছে মেইন, মানে একটা বড় সাইট যেটা থেকে আপনি না না, যেটা ক্লিক আসতেছে আপনাদের তো আগে থেকে বাংলাদেশ না, টোটাল ওয়ার্ল্ডে হচ্ছে ক্লিক ব্যাংক, নাম শুনছেন? ক্লিক ব্যাংক দেখেছেন? অ্যামাজন সাইডের এটাতে অ্যাফিলিয়েন্ট সাইডের আর কি মেইন হচ্ছে ক্লিক ব্যাংক। পরেরগুলো পরে শোনা মনে, একদিনে সব শুনে লইব, পরে তার কালকে আর আইবেন না। আমাদের ওয়ার্ল্ডের মধ্যে কয়েকটা ই-কমার্স সাইট যেগুলো, যেমন তার মধ্যে আমাজন, আলিবাবা, হ্যাঁ, তারপরে যে আমাদের তারাও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনাদের টোটাল একদিন একটা, আচ্ছা ভিডিও স্টপ করে দিই না, ভিডিওটা স্টপ করে দিই। ও না, আরও কিছু কিছু টপিকস আছে, দুইটা টপিকস আছে আর আজকে। তো আমি কন্টেন্ট রাইটিংটা দেখছি, ঠিক আছে। এবার অন পেজ অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন কোনটা, যেটা আমি এইখানে রেডি করব, এই কন্টেন্টটা রেডি করব। কন্টেন্টটা রেডি করার জন্য এখানে আর কি কোনটা কিভাবে কাজ করতেছে এগুলোই হচ্ছে অন পেজ, ঠিক আছে। আর অফ পেজ কোনটা, অফ পেজ হচ্ছে এটার মার্কেটিং, অর্থাৎ এই যে ইটা আমরা কোথায় কোথায় মার্কেটিং করতে পারি এগুলো আমরা শিখবো। কিন্তু মার্কেটিং করার জন্য কি শুধুমাত্র ফেসবুক আছে না, এমন কিছু সাইট দেখাবো যেগুলো মনে করেন পাগল হয়ে যাবেন আপনারা, পরে পাবনায় পাঠাইতে পারবো না। আচ্ছা এখন অফ করে দিই ভিডিও, আজকে এই পর্যন্তই, বাট এটা রিভিউ দিচ্ছি আমি, ঠিক আছে। ভিডিওটা কোন জায়গায় দিবেন?